সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অত দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1112তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ মৃদুলের জীবনের হৃদয় কাঁপানো এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল অন্ধ প্রতিবন্ধী গরিবের মেয়েকে বিয়ে করে নগদ 50 লক্ষ টাকা কাবিনে। দেখেন, আমাদের এই সমাজে অনেক ভালো ভালো মেয়েদের বিয়ে হয় না, অনেক সুন্দরী মেয়েদের বিয়ে হয় না। একটা বাবা তার মেয়েকে বিয়ে দিতে কত কষ্ট পোহাতে হয়, অথচ এক গরিবের মেয়ে যে কিনা অন্ধ এবং প্রতিবন্ধী তেমনই একটা মেয়েকে, তাও আবার লন্ডন প্রবাসী এক ভাই 50 লক্ষ টাকা কাবিনে বিয়ে করে। কেন বিয়ে করে এটা শোনার পরে আপনি অবাক হয়ে যাবেন। স্মৃতিতে ধরে রাখার মতো, অন্তরে শান্তি আসার মতো এক বাস্তব জীবন কাহিনী। আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত সিলেটের ভাই মোহাম্মদ মৃদুলের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনুন এবং গল্প শেষে মৃদুল সাহেবকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মৃদুল হাসান, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার 2জন কাকা, আরেকজন পুপু। সিলেট শহর থেকে অনেক দূরের কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন ব্যবসায়ী, তবে আমার বাবা তেমন কোনো নামি দামি বড় ব্যবসায়ী ছিল না। আমাদের এলাকাতেই আমার বাবার একটা ছোটোখাটো দোকান ছিল এবং আমার আব্বা এই দোকানটা চালিয়ে আমাদের পুরো সংসারটাকে চালাতো। এবং দোকানের পাশাপাশিও আমার বাবা বিভিন্ন ধরনের কাজে জড়িত ছিল এবং সেই কাজগুলো হচ্ছে যেমন আপনার দিন মজুরের কাজ। ধরেন কোথাও মাঠে কোনো কাজ পাইতো, ওই দিন দোকান বন্ধ রাখতো। আবার কোথাও মাটি কাটা ডেট হইতো, ওই দিন দোকান বন্ধ রাখতো। এবং যেদিন বাইরে কোথাও কাজ পাইতো না, ওই দিন আমার আব্বা দোকান খুলতো। আর আমার আব্বার দোকানটাও অত বড়সড় আকারের কোনো দোকান ছিল না, খুবই ছোট দোকান ছিল। এবং এরকম করে আমি তখন আস্তে আস্তে করে বড় হতে থাকি। আমি দুনিয়াতে আসার পরে এবং আমি যখন বুঝতে শিখি, যখন আমি দুনিয়া সম্বন্ধে বুঝতে শিখি, তখন আমি দেখি যে আমার দাদি অলওয়েজ আমার আম্মুর সাথে ঝগড়া করে। আমার আম্মু মাশাআল্লাহ দেখতে শুনতে অনেকটা সুন্দর ছিল, অনেক সুন্দর একজন মহিলা ছিল। এবং সবসময় আমি দেখতাম যে আমার দাদি আমার আম্মুর সাথে ঝগড়া করতো। এবং ঝগড়া যে করতো এরকম ঝগড়া না, মানে সব সময় ঝগড়া করতো। আমার আম্মুকে মারতো, আম্মুকে বকাবাদ্য করতো, আম্মুর সাথে খারাপ ব্যবহার করতো। তো আমি যখন আম্মুকে জিজ্ঞেস করতাম যে আম্মু দাদি এরকম করে কেন, পরে আমার মায়ের মুখে শুনতে পাই আমার নানাভাই যখন আমার মাকে বিয়ে দেয় আমার বাবার কাছে, তখন আমার বাবার এই ছোট্ট ব্যবসাটাই ছিল, দোকানটাই ছিল। তো আমার নানাভাই হচ্ছে গিয়া একটু ভালো মনের মানুষ ছিল। এমনি মানে তারা চায় নাই, এমনি আমার নানাভাই বলছে ঠিক আছে আমি ব্যবসা করার জন্য জামাইরে 1 লাখ টাকা দিব, এটা বলছে। তো আমার মাও কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। আমার মাকে কিন্তু টাকা দিয়ে বিয়ে দিতে হবে না, আমার আম্মা কিন্তু সুন্দরী। এরপরে আমার নানাভাই ইচ্ছে করে এই কথাটা বলছে। তা আমার নানাভাই কিন্তু একটা ভালো অবস্থানে ছিলেন। তো আমার মায়ের যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পরে আমার নানাভাইয়ের অনেক ক্ষতি হয়, মানে ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হয়। এবং ক্ষতিও আমার নানাভাই হচ্ছে বালুর ব্যবসা করতেন, মানে আপনার পাথরের ব্যবসা করতেন। তো যখন আমার আম্মুর বিয়ে হবার পরে আমার নানার ব্যবসায় অনেক সমস্যা হয়ে যায়। এবং সমস্যা হয়ে গেলে পরে আমার দাদি তখন বারবার আমার মাকে বলতেছিল তোর বাবা না বলছে 1 লাখ টাকা দিবে, তো তোর বাবার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে আয়, সবসময় আমার আম্মাকে বলতো। তো আমার আম্মা বলে আমার আব্বা তো বলছে দিবে, কিন্তু এখন তো আমার আব্বার আয় উন্নতিতে অনেক সমস্যা হয়েছে, আগের মতো ব্যবসা বাণিজ্য নয়, আমার আব্বু একটু সমস্যার মধ্যে আছে, তা এখন আর দিতে পারবে না। এখন দিতে পারবে না কেন, এটা নিয়ে প্রতিনিয়ত আমার দাদি কী করে আমার আম্মুর সাথে ঝগড়া করে, মানে এমনভাবে ঝগড়া করতো আমার আম্মুর গায়ে পর্যন্ত হাত তুলতো। তো মাঝে মাঝে আমার নানাভাই যখন আসতো, আমার আম্মু এগুলা নানাভাইয়ের কাছে বলতো না, কিন্তু এরপরও নানাভাই বুঝতো যে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করা হয়। আমার নানাভাই একটা সময় খুব রেগে যায়। আমার নানাভাই কিন্তু চাইলে টাকাটা দিতে পারতো, শেষেও দিতে পারতো, কিন্তু আমার নানাভাই একটা সময় রেগে যায়, রেগে গিয়ে বলে যে আমি তো নিজেই ইচ্ছে করে টাকাটা দিতে চাইছি, তারা তো আমার কাছে চায় নাই, আমি নিজেই দিতে চাইছি। আর আমার মেয়ে তো কানাও না, খোরাও না, ল্যাংরাও না যে তারে বিয়ে দিতে আমার টাকা লাগবে। আমি তো এমনিই বলছি আমার তরফ থেকে যে আমি 1 লাখ টাকা দিব। তো যেহেতু আমার পরিস্থিতি হঠাৎ খারাপ হয়ে গেল, আমি হয়তো যথাসময়ে টাকাটা দিতে পারিনি, তাই বলে আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করবে, এটা তো হতে পারে না। এই বলে আমার মাকে বলতেছে তুই চলে আয়, তুই এই সংসার করা লাগবে না, এই পরিবারে তোর থাকা লাগবে না, তুই চলে আয়, সবসময় আম্মাকে বলতো। তো আম্মা চিন্তা করছে আমি হয়ে গেছি, আমিও তখন বড় হয়ে গেছি। তা আম্মা আমার মুখের দিকে তাকে আমার নানাভাইরে বারবার বুঝাইতো
যে আব্বু ঠিক আছে তাহলে আপনার টাকাটা দিয়ে দেন, তাইলেই তো হয়। আমার নানা ভাইয়ের কথা হচ্ছে যে না, আমি টাকা দিব না, এবং টাকা দিলে আমি ওদের কাছে ছোট হয়ে যাব। মানে তার মানে আমার মেয়েরে মাইরা আমার কাছ থেকে টাকা নিবে, আমার মেয়ের গায়ে হাত দিছে, আমি টাকা দিব না। আমার নানা ভাইয়ের কথাই একটা যে আমার মাকে ওই সংসারে ভাত খাওয়াবে না, আমার আম্মা যেন ওই সংসার ছেড়ে আমাকে ছেড়ে চলে আসে। কিন্তু আমার মায়ের কথা হচ্ছে যে না, আমার ছেলেটা বড় হয়েছে, আমার ছেলেটার ভবিষ্যৎ তো আছে, এই কথা চিন্তাভাবনা করে আমার মা আর আমার নানার কথাই শুনতেছে না। এবং মা যখন নানার ভাইয়ের কথা শুনে না, নানা ভাই তখন আরও বেশি আমার মায়ের উপরে রেগে যায় যে তুই আমার কথা শুনিস না, আমার কথা মানিস না, তুই তো আমার মেয়ে না। মানে আম্মুর সাথে অনেক দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। তো এদিক দিয়ে আমার আম্মু যায় না, আর এদিক দিয়ে আমার দাদি আমার মাকে মারে যে তুই চলে যা, তোর বাপের বাড়িতে চলে যা। আমার দাদাও বলে, আমার নানাও বলে চলে, কিন্তু আমার মা যাচ্ছে না। আর আমার আব্বা কিন্তু কোনো কিছুই বলে না। আব্বু দুই পাশেই হচ্ছে মানে নীরব ভূমিকা পালন করে, কোনো কিছুই বলে না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি হঠাৎ করে দেখতাম, আমি তো আমার আম্মুর সাথে ঘুমাইতাম, আব্বু আম্মু আর আমি একসাথেই ঘুমাইতাম। আবার আমার আম্মু কিন্তু কখনো আব্বুর কাছে বিচার দিত না। আব্বা তো সারাদিনে বাইরে বাইরে থাকতো, অ্যান্ড কখনোই বিচার দিত না যে তোমার মা আমার সাথে এরকম দুর্ব্যবহার করে, আমার সাথে এরকম খারাপ ব্যবহার করে, আমার এগুলো ভালো লাগে না। আমার মা কিন্তু, আমার নানা ভাইয়ের কাছে কিন্তু আমার মা কোনো সময়, মানে আমার বাবার কাছে কিন্তু আমার মা কোনো সময় বিচার দেয় না, এবং বিচার দেয় নাই। তো একদম আমার মা এটাই, মানে আমি মার সাথে শুয়ে থাকতাম, আমি দেখতাম মা জানি গুনগুনিয়ে গুনগুনিয়ে কার সাথে যেন কথা বলে রাতের বেলায়। তাই আমি আম্মুরে বলতাম, ও আম্মু তুমি কার সাথে কথা বলো, তা কিছু বলে না। এরকম করে গুনগুন 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 করে মাঝে মাঝে রাতের বেলায় কথা বলে। তা আমি তখন আমার দাদিরই বলি, দাদি আম্মু তো রাতের বেলায় গুনগুন করে কার সাথে জানি কথা বলে, তা আমার আম্মু এরকম করতেছে কেন? দাদি আমাকে বলে, করলি করুক গা, আমার কি, আমার কি, আমারে জানাস কেন, আমারে বলিস কেন? তো বাবারেও তখন বলতাম, বাবাও ওভাবে কোনো মূল্যায়ন করতো না। এমন করে সময় যত সামনের দিকে যাচ্ছে, আমি দেখতেছি আমার আম্মার এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে। মাঝে মাঝে গাছের নিচে বসে বসে কার সাথে জানি কথা বলে, নিজে নিজে হাসে, নিজে নিজে কথা বলে, মানে অন্যরকম একটা অবস্থা। তো ওই মুহূর্তে আমার নানা ভাই আর আমার নানিমণি কিন্তু রাগ করে আর আমাদের বাসা আসে না। মা কেন চলে গেল না, মা কেন এই পরিবারে থেকে গেল, এই পরিবারটা ভালো না, এরপরেও আমার মা কেন গেল না, কেন থেকে গেছে, যার জন্য আমার নানা ভাই আমার আম্মুর আর কোনো খবর নেয় না। আম্মু বেঁচে আছে কি মরে গেছে, আম্মুর শারীরিক অবস্থা কি, এইসবের জন্য আমার নানা ভাইয়ের আর কিছু যায় আসে না। এমন করতে করতেই 20 দিন গেল না, হয়তো মাস তিনেকের ভিতরে আমার আম্মা কী করে, আর রাতের বেলা ঘরে যায় না। রাতের বেলা ঘরে যায় না, আমি যদি আম্মুরে বলি ও আম্মু ঘরে আসো না, আমার বলে তুই আমারে ডাকিস না, যা তো এখান থেকে, মানে আমারে মারে। এরকম করতে করতে আমার আম্মা একটা সময় পাগল হয়ে যায়, মানে টোটালি পাগল হয়ে যায়। যে কেউ দেখলে মানে কেমন করে হাসে, নাচে, এরপরে কাপড় খুলে ফেলে, খুব খারাপ একটা অবস্থা হয়ে যায়। এবং এরকম অবস্থা হয়ে যাওয়ার পরে মানে আমার আম্মু টোটালি যখন পাগল হয়ে যায়, তখন আমার নানা নানি করে কি আমার আম্মুকে নিয়ে যায়। ওই সময় তারা আসে, এবং তারা আসার পরে আমার আম্মু তো তখন মানসিক পাগল, অ্যান্ড আমার আম্মুকে তখন নিয়ে যায়। তা আম্মুকে যখন নিয়ে যায়, আমি আমার আম্মুর সাথে যাই নাই, আমার বাবা আমাকে রেখে দিছে। আমার বলছে তুই যাইস না, আমি তোর মাঝে মাঝে তোর আম্মুকে দেখতে নিয়ে যাব, ওইখানে গেলে তোর আম্মু তো পাগল, তোর মেরে ফেলবে, এগুলো বলতো, তোর আম্মু তো পাগল, তোর মেরে ফেলবে, তুই যাইস না। তা আমি তখন ঠিক আছে আর গেলাম না, আমার আম্মুর সাথে গেলাম না। তো আমি সারাদিন আম্মুর জন্য কান্না করতাম, ও আব্বু আমার আম্মুর কথা মনে পড়তেছে, আমি একটু আম্মুরে দেখবো, আমার একটু নিয়ে যাও। যতভাবে আব্বারে বলতাম, আব্বা আমার একটা বারের জন্য আমার নানা মানে আমার আম্মুরে দেখতে নিয়ে যায় নাই। এরপরে প্রায় 5-6 মাস কেটে যাওয়ার পরে আমার নানা ভাই একদিন আসছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য, মানে আমার আম্মুকে দেখাবে, আমার আম্মুর শরীর মানে শারীরিক অবস্থা ভালো না, তো আমার আম্মুকে দেখাইতে নিয়ে যাবে। তখনও আমার দাদি আর আমার বাবা হচ্ছে আমাকে যেতে দেয় না, যে না ওরে যাইতে দিব না, ও আমাদের ওরে ওইখানে গেলে আর আসতে দিবে না। মানে আমার দাদি আর আমার বাবা মনে করতেছে আমার যদি একবার নিয়ে যায় তাহলে আমাকে আর ওখান থেকে আসতে দিবে না, আমাকে ওখানে আটকায় রাখবে, এই জন্য আর আমার আর যেতে দেয় না। তো আমি কী আর করবো, পরে আমি ওইখানেই পড়ে আসি। আমার নানা ভাই আমার আর নিতে পারলো না। এমন করে তখন মানে কিছুদিন পরে আমার আব্বা তখন আরেকটা বিয়ে করে, নতুন একটা বিয়ে করে, এবং বিয়ে করে আনার পরে ওই সৎমাটা আমাদের ঘরে আসে। মানে যেদিন থেকে আসে ওই দিন থেকে আমাকে পাগলের ছেলে বলে কথা বলতো, ওই পাগলের ছেলে, ওই পাগলের ছেলে, ওই পাগলির ছেলে, এরকম করে কথা বলতো। তা আমার কিন্তু তখন পড়াশোনাও বন্ধ, আম্মু চলে যাওয়ার পরে আমি আর স্কুলেও যাইতাম না, বাড়ির মধ্যেই বসে থাকতাম, মানে কোনো কিছু ভালো লাগতো না, সারাক্ষণ বাসায় বসে থাকতাম, কান্নাকাটি করতাম, মানে কেমন জানি একটা নিজের ভিতরে একটা খারাপ লাগা, একটা একাকিত্বতা কাজ করতো সব সময়। তো বাসায় বসে থাকি এরকম করে করে তখন আমার আব্বু যখন বিয়ে করে, আমার তখন আরেকটা সৎ ভাই হয়, আরও 2টা সৎ বোন হয়, এবং সৎ ভাই বোনগুলো হলে পরে আমার আব্বা আম্মা, আমার দাদা দাদি এবং পরিবারে যারা আছে তারা সবাই হচ্ছে আমার সৎ ভাই বোন নিয়েই ব্যস্ত। আমি কি খাইছি, আমি কি ঘুমাইছি, আমি কি ভালো আছি, আমার এক বিন্দু পরিমাণের কোনো খোঁজ খবর না আমার দাদা দাদি না আমার নানা নানি, কেউ আমার কোনো খবর নেয় না।
এবং আমার তখন জীবনটা এরকমভাবে কাটতেছে, আমি তখন আমাদের এলাকার পাশেই হচ্ছে মানে বালুর গ্যারেজে গিয়া কাজ করি, মানে বালুর মেশিনে গিয়া কাজ করি, বিভিন্ন পাথর খুঁজি, মানে একটা মানে ছিন্ন ছাড়া একটা জীবনে আমি তখন পদার্পণ করি। কিন্তু আমার আব্বু আমার কোনো খবর নেয় না। এবং এরকম করতে করতে আমার আম্মা সারাদিনে আমার নামে বিচার দেয়। সারাদিনে আমার আম্মা আমার নামে বিচার দেয় যে ও এটা করছে, ও এটা করছে, মানে সবসময় বিচার দিত। আর আমার আব্বা তখন কারণে অকারণে আমার গায়ে হাত তুলতো। আমি কিছু করি নাই, আমি কোনো অন্যায় করি নাই, এরপরও আব্বু আমারে মারতো। আমি বলতাম যে আমি তো এটা করি নাই আব্বু, তুমি আমারে কেন মারতেছো, আমি তো কিছু করি নাই। তা এরপর আমার গায়ে হাত তোলে, এরপর আমারে মারে। তাই আব্বুরে মায়েরগুলো আমি আর নিতে পারতাম না। মায়ের নিতে না পাইরা আমার বয়স তখন প্রায় 13-14 বছরের কাছাকাছি হবে। ওই বয়সে আমি একদিন আমাদের এলাকার একটা ছেলের সাথে, মানে ও আবার সিলেটে একটা হোটেলে চাকরি করে। তো আমি কিন্তু আবার ছোটোবেলা থেকেই দিক দিয়ে শুনতে অনেক সুন্দর ছিলাম, লম্বা ছিলাম, ফর্সা ছিলাম, অনেকটা আমার আম্মুর মতো হয়েছে। আমার আম্মু অনেক সুন্দর ছিল। পরে ওইখান থেকে আমি তখন একদিন বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যাই, ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যাই এবং সিলেটে আমাদের এলাকার একটা ছেলে চাকরি করে, ওই আমার থেকে একটু বয়সে বড়, ওর কাছে তখন আমি চলে আসি। এবং আসার পরে ও তখন আমার ওর হোটেলে চাকরি দেয়। আমার কাজ হচ্ছে মানে আপনার হোটেলের পিছনে মানে হান্ডি স্ট্যান্ড যেটাকে বলে, ওইখানে আমি হচ্ছে প্লেট পরিষ্কার করতাম, মানে কাস্টমার খায় মানে আঠি যে প্লেটগুলো হয় ওই প্লেট পরিষ্কার করতাম, গ্লাস ধুইতাম, এই ধরনের কাজ করতাম। তো এগুলোই তখন করতেছি এবং আমি এগুলো করতে করতে যেখানে এই হোটেলের মালিক, ম্যানেজার বা সিনিয়র ওয়েটার যারা আছে সবাই আমাকে অনেক ভালোবাসতো। সবাই আমার মৃদুল মৃদুল করে আমার কাছে টেনে নিত, আদর করতো এবং আমাকে প্রচুর টাকাও দিত। কিন্তু আমার টাকা দেওয়ার মতো কোনো মানুষ তো নাই যে আমার টাকা আমি কারোর পিছনে খরচ করব, এরকম কোনো মানুষ তো আর আমার নাই। আমি আমার নিজের টাকা দিয়ে চলতাম, কাপড় চোপড় কিনতাম। মাঝে মাঝে সিনিয়র বড় ভাইরা ছিল, ওরা আমার এখানে সেখানে ঘুরতে নিয়ে যাইতো, ওনাদের সাথে যাইতাম। এমন করতে করতে আমি ওই হোটেলের মধ্যে বড় হই। কিন্তু বিশ্বাস করেন, একটাবারের জন্য না আমার বাবা, না আমার সৎমা, না আমার দাদা দাদি কেউ আমার একটাবারের জন্য খবর নেয় নাই আমি কোথায় আছি না আছি, আমি খাইছি কি খাই নাই, মানে আমি কি চাকরি করি না মরে গেছি, তারা আমার কোনো খোঁজ খবরই নেয় নাই। এবং যেহেতু তারা আমার খোঁজখবর নেয় না, আমিও তাদের আর কোনো খোঁজখবর নিলাম না। সিলেটের ওই মানে হোটেলে আমি তখন চাকরি করতেছি এবং এরকম করতে করতে হান্ডি স্ট্যান্ড থেকে আমি তখন সামনের দিকে আসি এবং আস্তে আস্তে একটা পর্যায়ে আমি তখন ওয়েটারে মানে আপনার হলে চাকরি করতে শুরু করি। প্রথমে জুনিয়র ওয়েটার হই এবং জুনিয়র ওয়েটার থেকে একটা পর্যায়ে আমি সিনিয়র ওয়েটার হই। এবং সিনিয়র হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি ভালো টাকায় স্যালারি পাইতাম, স্যালারি ভালো টাকা পাইতাম এবং আমার খুব মানে ভালোভাবেই হচ্ছে দিন রাতগুলো কাটতেছিল। এরকম করে আমার বয়স তখন প্রায় আপনার 18-19-এর কাছাকাছি, অনেক বড় হয়ে গেছে, কিন্তু পরিবারে আর যাই নাই। আমার বাবার কোনো খবর নেই নাই, আর আমার মায়েরও কোনো খবর নেই নাই, নানা নানি কারো কোনো খোঁজ খবর নেই নেই। তো সিলেট থেকে তখন হঠাৎ করে আমার কিছু ওয়েটার আছে, সিনিয়র ওয়েটার, ওরা ঢাকায় চলে যাবে। ঢাকায় নাকি কোথায় একটা 5 স্টার হোটেল চালু হয়েছে এবং ওইটাতে স্যালারি অনেক ভালো, অনেক ভালো টাকা স্যালারি পাওয়া যায়। মানে তখন এরকমভাবে হচ্ছে খবর পাইলাম ওইখানে ঢাকাতে। পরে ইন্টারভিউ হবে, আমি তখন ইন্টারভিউতে গেলাম এবং যখন আমি ইন্টারভিউ দিলাম আলহামদুলিল্লাহ আমি ওখানে পাস করছি। ওরা আমার যে প্রশ্নগুলো করছিল, আমার সার্ভিস দেখছিল, কীভাবে সার্ভ করতো এটা দেখছিল, ফুড কোয়ালিটি সম্বন্ধে জিজ্ঞেস করছিল, আমি এগুলো ভালোভাবে রিপ্লাই করতে পারছি। দেন আমার তখন ওই রেস্টুরেন্টে চাকরি হয় এবং এটা একটা অনেক বড় মানের রেস্টুরেন্ট ছিল ঢাকা শহরেরই। এবং ওইটাতে বেশিরভাগ হচ্ছে ফরেনিয়াররা আসতো, মানে বিদেশিরা আসতো এবং ওরা ওই হোটেলেই থাকতো এবং হোটেলেই খাওয়া দাওয়া করতো। তা আমরা মাঝে মাঝে হোটেলেও কাজ করতাম, আবার রুমেও সার্ভ করতাম। ধরেন আপনার রুমের মধ্যে কোনো গেস্ট আসলে ওইগুলোকে আমরা সার্ভ করতাম। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় হলো গিয়ে আমার ওই মানে আমি যে হোটেলে চাকরি করতাম ওই হোটেলের আবাসিকে একটা লন্ডনের মহিলা আসছে, উনির নাম হচ্ছে এলিনা। একটা লন্ডনের মহিলা আসছে। পরে মহিলা নাকি এর আগেও অনেকবার আমাদের হোটেলে আসছে এবং ওনার এখানে বাংলাদেশে কোন রিলেটিভ আছে, ওই রিলেটিভের বাসায় আসে, কিন্তু উনি এখানেই থাকে, ওই হোটেলেই থাকে। পরে যিনি ম্যানেজার ছিল, মানে আমাদের হোটেলের যে ম্যানেজার, সে আমাকে ডাক দিল। আমার সার্ভিস যেহেতু অনেক ভালো ছিল, উনি আমার ডাক দিয়ে বললো, মৃদুল, এই 3 তলায় এত নাম্বার রুমে হচ্ছে আমাদের একজন ফরেনিয়ার গেস্ট আছে, তো ওনার সার্ভিসটা খুব ভালোভাবেই করবা, যাতে কোনো না কোনোভাবে মানে কোনোভাবেই যাতে ওনার সার্ভিসে কোনো ত্রুটি না হয়, বিকজ ওনার সাথে আমাদের মালিকের অনেক ভালো সম্পর্ক আছে। কিছু হইলে আমাদের মালিককে ইনফর্ম করে দিবে এবং আমাদের চাকরিতে সমস্যা হবে, এই জন্য এই সার্ভিসটা মানে পার্সোনালি তুমি করবা এবং যাতে খুব ভালোভাবে সার্ভিসেও কোনো সমস্যা না হয়। পরে আমি নিজে যাইতাম, ম্যামকে আমি সার্ভ করতাম, সার্ভিস করতাম এবং তিনি অনেক খুশি। মানে আমি যখন সার্ভ করতাম, উনি আমার মানে আমি যে কী টাইপের ফুড উনি খাবে এটা আমাকে যখন বুঝাইতাম, আমি খুব ভালোভাবে বুঝতাম। ওই সময় আমি টুকিটাকি ইংলিশও জানতাম, যেহেতু হোটেলে চাকরি করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায়। ওখান থেকে আমি পড়াশোনা নাই, কিন্তু মানে ইংলিশ আমার যদি পড়তে বলে যে এটা একটু রিডিং পড়ো, আমি পড়তে পারবো না, কিন্তু যদি বলে ইংলিশে কথা বলো, আমি এটা বলতে পারবো, মানে ইংলিশে কথা বলতে পারি। এরকম করে কথা বলতাম এবং ওনাকে সার্ভ করতাম, খাওয়াইতাম। ওনার সাথে আমার খুব ভালো একটা গুড রিলেশন হয়ে যায় এবং উনি ওইখানে 2 মাসের মতো থাকে।
বাংলাদেশে 2 মাসের মতো থাকে এবং 2 মাস থাকার পরে আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক হয় এবং আমি ওই সময় একটা বাটন সিস্টেম মোবাইল ফোন চালাইতাম। ওই সময় আপনার অ্যান্ড্রয়েড ফোনগুলো ছিল না, মানে বাটনের ফোনগুলোই ছিল। তাই আমি বাটনের ফোন চালাইতাম। উনি তখন আমার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে যায়, যে লন্ডনে গিয়ে উনি আমার সাথে কন্ট্রাক্ট করবে, আমার সাথে কথা বলবে, এরকমভাবে নিয়ে আছে। তো অনেক গেস্টেরাই তো নাম্বার নিয়ে যায়, কেউ কিন্তু ফোন করে না। এমনি হোটেলে থাকা অবস্থায় অনেক পাম মারে কথাবার্তা বলে ভালো সার্ভিস পাওয়ার জন্য, এবং কন্ট্রাক্ট নাম্বার নিয়ে যায়, কিন্তু এরপরে আর আসলে আমাদের সাথে যোগাযোগ করে না। তো এই মহিলাটা আমার কন্ট্রাক্ট নাম্বারটা নেওয়ার পরে উনি আমাকে প্রায় সময় ফোন দিত যে মিতুল কেমন, মিতুল হাউ আর ইউ, তুমি কী করো, মানে ইংলিশ আমার সাথে খুব ভালো করে উনি কথাবার্তা বলতো। তা আমি ওনাকে ইংলিশে রিপ্লাই করতাম, মানে দুজনের মাঝে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। এবং উনি আমার থেকেও আরও অনেক বেশি সিনিয়র, উনি যে বৃদ্ধ এরকম না, মানে মধ্যবয়স্ক, বাট আমার থেকে অনেক সিনিয়র। পরে এইভাবে প্রায় আপনার 8 মাস পরে, এই 8 মাস পরে উনি আমাকে আবারও একদিন ফোন করে বলে, মিতুল আমি বাংলাদেশে আবারও আসবো, এবার বাংলাদেশে আমি যদি আসি আমি কিন্তু বাংলাদেশে ভিজিট করব, ঘুরবো, অ্যান্ড তুমি আমাকে কিন্তু ঘুরতে নিয়ে যাবা, এটা আমাকে বলে। পরে আমি বললাম যে দেখেন আমি তো একটা রেস্টুরেন্টে কাজ করি এবং আমি তো এটা থেকে এভাবে ছুটি পাবো না যে আমি আপনাকে নিয়ে ঘুরবো বা আপনাকে বিভিন্ন প্লেসে নিয়ে যাব, আপনাকে নিয়ে ঘুরবো, এরকম সময় তো আমি পাবো না। আমি একটা রেস্টুরেন্টে কাজ করি, আমাকে তো এখানেই থাকতে হবে। উনি আমাকে বলে যে না, তুমি আমাকে নিয়ে যাবা, আমি প্রয়োজনে তোমার মালিককে বলে তোমার ছুটির ব্যবস্থা করে দিব। তা আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি। তো এই কথা বলার পরে উনি তখন দেশে আসছে, আসার পরে এয়ারপোর্ট থেকেও আমাদের লোক গিয়ে ওনাকে রিসিভ করে আনছে। উনি ওই মানে যে রুমে ছিল ওই রুমে উনি আবার উঠছে, এবং উঠার পর আমি সার্ভ করলাম ওনাকে। পরে রাতের বেলা উনি আমাকে বললে, মিতুল আমি যে তোমাকে ফোনের মাধ্যমে জানালাম যে তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবো, আমাকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট প্লেসগুলো আমাকে ঘুরে দেখাবা, সো এটার কী হলো? আমি বললাম ম্যাডাম আমি তো আসলে ছুটি পাবো না, আর আমার মালিক তো অনেক হার্ড, তিনি আমাকে ছুটি দেবে না। পরে ওই মুহূর্তে তিনি আমার মালিকের সাথে কন্ট্রাক্ট করে, যিনি আমার হোটেলের মালিক, এবং হোটেলের মালিকের সাথে কন্ট্রাক্ট করলে বলে তখন ওই মালিক কী করে ম্যানেজারকে ফোন করে, ম্যানেজারকে ফোন করে বলে যে সিনিয়র ওয়েটার মৃদুলকে এলিনা ম্যাডামের সাথে দিয়ে দাও, ম্যাডাম হচ্ছে পার্সোনাল কাজও কি ইউজ করবে, তা ওনাকে দিয়ে দাও। এই বলার পরে দেন এবার মানে আমার হোটেল থেকে আমাকে লম্বা টাইপের একটা ছুটি দিয়ে দেওয়া হলো। মানে আমি ম্যাডামের সাথে যাব, ম্যাডামের সাথে ঘুরবো। তো ম্যাডাম নিজে আমাকে নিয়ে এখানে সেইখানে বিভিন্ন জায়গায় ঘুরে, প্রথমত ঢাকা শহরের মধ্যে ঘুরে, এবং এরপর আমাকে নিয়ে উনি কক্সবাজার যায়। তো কক্সবাজার উনি পছন্দ করে না, উনি 1 উইকের মতো থাকে ওইখানে, এবং ওনার কাছে কক্সবাজারটা অনেক বোরিং লাগে। অ্যান্ড সে আমাকে বলে যে আমি মানে লাইক আমি ফরেস্ট পছন্দ করি, জঙ্গল এই টাইপের আমি পছন্দ করি। দেন আমি তখন সুন্দরবন সাজেস্ট করলাম, এবং উনি তখন আমার সাথে সুন্দরবনে ঘুরতে গেল, এবং সুন্দরবনে ঘুরলো, কক্সবাজারে ঘুরলো, বান্দরবনে নিয়ে গেলাম, ওইখানেও খুব মজা করলাম। এবং লাস্ট টাইমে আমি যখন ওনাকে সুন্দরবনে নিয়ে যাই, এবং সুন্দরবনে নিলে পরে উনি আমার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ে, মানে ওনার কথাবার্তা বা যেটা বুঝি, এবং ওনার লাইফ স্টোরি উনি আমাকে বলে। কক্সবাজার আপনার সুন্দরবনে তো আমরা হচ্ছে আপনার ট্রলার দিয়ে যাইতাম, বড় স্পিড বোট, বড় হচ্ছে স্টিমার। তো এগুলোর উপরে বসে ওনার সাথে কথা বলতাম। আমি খুব মানে স্মার্টলি চলাফেরা করতাম, অনেক হ্যান্ডসামলি চলাফেরা করতাম, ভালো কাপড় চোপড় পরতাম, যেহেতু ফরেনিয়ারের সাথে থাকতাম। আর উনিও আমার ড্রেস আপ উনি নিজেই কিনে দিত, খুব দামি দামি এক্সপেন্সিভ জিনিসগুলো আমাকে কিনে দিত, অ্যান্ড আমি এগুলো পরতাম। তা এইভাবে তখন টাইমগুলো কাটতেছে, এবং এইভাবে সময়গুলো কাটতে কাটতে উনি আমার প্রতি খুব কেয়ারিং। আমি কি করি না করি, আমি খাচ্ছি কি না, আমি মানে আমার প্রতি উনি অলওয়েজই কেয়ারিং থাকে, মানে খুবভাবে আমাকে যত্ন করে। তো এমন করতে করতে উনি আমাকে বললো যে ওনার লাইফে অনেক কষ্ট আছে, উনি একজন পার্সনকে ভালোবেসে বিয়ে করেছিল এবং সে তার সাথে থাকে নাই, এবং উনি অনেক দিন ধরে সিঙ্গেল লাইফ লিড করে, আমাকে এরকমভাবে উনি বলে। এবং উনি নিজে আমাকে বলে যে মৃদুল আমি তোমাকে ইয়াতে আপনার লন্ডনে নিতে চাই, তুমি কি যাবা ইউকেতে, আমাকে বলে। মানে ওনার সাথে আমার অবশ্যই মানে কথাবার্তাগুলো ইংলিশেই হতো, তো আমি আপনাদেরকে বাংলায় বলি। তো আমাকে যখন এটা বলে আমি বললাম যে আসলে মানে আমি লন্ডনে কোথায় যাবো, আমি তো লন্ডন, আমি গরিব মানুষ, আপনি তো জানেন আমি অল্প টাকা স্যালারি পাই, আমি লন্ডনে কীভাবে যাবো। দেন উনি আমাকে বলেন ইউ আর ভেরি গুড গাই, তুমি অনেক ভালো ছেলে, সো আমি তোমাকে নিয়ে যাবো, তুমি যদি যেতে চাই, ইফ ইউ ওয়ান্ট আমি তোমাকে নিয়ে যাবো। পরে আমি বললাম যে ঠিক আছে আপনি যদি নিয়ে যান তাহলে তো যাবোই, লন্ডনে যাইতে কার না ইচ্ছে করে, লন্ডন তো খুব সুন্দর একটা দেশ, অনেকেরই ড্রিম থাকে। আর আমার বাড়ি তো সিলেটে, এবং সিলেটের অনেক মানুষরাই লন্ডনে যায়, অনেকেই লন্ডনে থাকে, এবং লন্ডনের আমার অনেক গেস্ট ছিল যাদের আমি সার্ভিস করেছি। তো ওকে ফাইন, যদি বেটার হয় ভালো হয় তাহলে আমি যেতে রাজি আছি, ওনাকে বললাম। আমি কিন্তু ভাবিনি যে উনি বিষয়টা সিরিয়াসলি নিয়ে নেবে, মানে এটা যে উনি সিরিয়াস নেবে এটা কিন্তু আমি চিন্তা করি নাই। অ্যান্ড তখন আমাকে বললো ওকে ফাইন ঠিক আছে, তাহলে তুমি পাসপোর্ট মেক করো, এবং উনি আমাকে বাংলাদেশে পাসপোর্ট করাইলো, এবং পাসপোর্ট করে উনি আমার পাসপোর্টটা নিয়ে গেছে। এবং পাসপোর্টটা নিয়ে যাওয়ার পরে কীভাবে জানি উনি আমার ভিসাটা কীভাবে করে এটা কিন্তু আমি জানি না, যে আমার ভিসাটা উনি কীভাবে মানে অ্যাপ্লাই করে, কীভাবে কী করে, বাট আমাকে একদিন বলে অ্যাম্বাসি ফেস করার জন্য।
অ্যাম্বাসিতে যেতে বলে এবং অ্যাম্বাসিতে গেলে পরে উনি আবার দেশে আসে, বাংলাদেশে আসে। ওই সময় আমি অ্যাম্বাসি ফেস করার আগে, এবং এনে উনি নিজে আমাকে অ্যাম্বাসিতে নিয়ে যায় এবং অ্যাম্বাসিতে নিয়ে অ্যাম্বাসেডারের সাথে উনিই কথা বলে এবং কীভাবে কথাবার্তা বলে দেন উনি আমার স্পন্সর হয়ে আমাকে বাংলাদেশ থেকে উনি লন্ডন নিয়ে যায়। তো ওই সময়তে আমি তখন তার সাথে লন্ডনে যাই এবং এই প্রথম আমার জীবনে লন্ডনে যাওয়া। বাট আমি যাওয়ার আগে আমার পরিবারের কারোর সাথে কিন্তু কোনো কন্ট্রাক্ট করে নেই। লাইক আমার বাবা ওই সময় বেঁচে ছিল, আমার সৎ মা আছে, সৎ ভাই বোন আছে, আমি কারোর সাথে কোনো যোগাযোগ করি নাই। আর আমার আম্মুর সাথেও না, কারণ সবার প্রতি আমার একটা ঘৃণা হয়ে গেছে যে আমার পরিবারের মানুষগুলো আমার সাথে অনেক চিট করেছে, আমাকে অনেক ধোকা দিয়েছে এবং ওই ধোকাটা আমি নিতে পারিনি। এই জন্য আমি পরিবারের কারোর সাথে কথা বলতে চাই না। আমি সবার কাছ থেকে নিজেকে হাইড করে রাখতে চাই এবং আমি একা বাঁচতে চাই। আমার কোনো সাপোর্টের প্রয়োজন নাই, যে কেউ আমাকে সাপোর্ট করবে এইটা আমি চাই না। তো এইভাবে যখন এখানে পড়ে আসি, পরে উনি আমাকে লন্ডন নিয়ে গেল। তো লন্ডন নিয়ে যাওয়ার পরে ওনার বিশাল রাজপ্রাসাদ, মানে অনেক বড় বাড়ি, এবং ওই বাড়ির মধ্যে আমি গেলাম। যাওয়ার পরে আমাকে কিন্তু দিয়ে কোনো কাজ করাচ্ছে না। ওনার বাড়িতে কাজের লোক আছে, বিভিন্ন লোকেরা আছে, ওনারা কাজ করে, বিভিন্ন দেশের লোকেরা, বাঙালি না, বাঙালি আমি একাই। পরে উনি আমাকে নিয়ে এখানে সেখানে গাড়ি দিয়ে ঘুরতে যায়, আমি ওনার সাথে যাই। কিন্তু লন্ডনে আসার পরে উনি আমাকে কখনোই কোনো কাগজপত্র বা আমার ডকুমেন্ট এগুলোর জন্য উনি কোনো কিছুই করে নাই। আমার ডকুমেন্ট সাবমিট করা বা আমার কাগজপত্র ঠিকঠাক করা, যেহেতু আমি ওখানে বৈধভাবে থাকবো, এগুলো কিন্তু উনি কোনো কিছুই করে না। ওনার রুমের মধ্যে থাকতো অনেক দিন পরে। কিন্তু দেখেন উনি কিন্তু অনেক দিন যাবৎ বাংলাদেশে ছিল, এটা আমি কখনোই দেখি নাই যে উনি অ্যালকোহল নিতে, মানে ড্রিঙ্কস করতে আমি কখনোই দেখি নাই। বাট লন্ডনে আসার পর আমি দেখতাম উনি প্রতিনিয়তই ড্রিঙ্কস করে। তো আমার সাথে উনি যতদিন ট্যুরে ছিল উনি করেছে কিনা আমি জানি না, কারণ আমি তো ওনার ব্যাগ চেক করি না ওনার সাথে কী আছে না আছে। আর যেহেতু উনি ফরেনিয়ার, উনি চাইলে এটা মানে করতেই পারে। তো আমি কিন্তু আর এগুলো জানতাম না। দেন এরপরে লন্ডনে যাওয়ার পরে দেখতাম যে ওনার রুমে মাঝে মাঝে গেলে আমি দেখতে পেতাম যে উনি এটা ওপেনলি এটা করে এবং উনি স্মোক করে, সিগারেটও খায়। পরে আমার কাছে বিষয়গুলো যেন কেমন লাগতো। আমি ওনাকে বলতাম যে আপনি তো এরকম ছিলেন না, বাংলাদেশে লং টাইম ধরে আমি দেখলাম আপনি বাংলাদেশের লাইফটা ছিল একরকম, বাট আপনার লন্ডনের লাইফটা হচ্ছে ভিন্ন রকম, মানে দুইটা লাইফ দুই রকম। পরে আমারে বলতেছে তার লাইফ অনেক প্যারা, অনেক কষ্ট, এটা সেটা এগুলো সে হচ্ছে সাফার করতেছে। এবং একটা পর্যায়ে সে আর আমাকে বাইরে যেতে দেয় না, মানে বাইরে যেতে চাইলেও আমাকে বাইরে যেতে দেয় না। আমাকে একরকম ঘরের মধ্যে উনি আটকিয়ে ফেলে বলতে কি, মানে আমাকে ঘরে একটার পর একটা কাজ আমাকে দিয়ে করাচ্ছে। বাট কোনোভাবে উনি কিন্তু আমাকে কোনো স্যালারিও দেয় না। আমি আসছি প্রায় 3 মাসের মতো হয়ে গেছে এবং এই 3 মান্থে উনি আমাকে কোনো স্যালারিও দিল না, আমার কোনো কেয়ারিংও, মানে কোনোভাবে হচ্ছে ওনার অন্য কিছু নেই, শুধু নিজের কাছে ব্যবহার করে। এরকম করে প্রায় 3 মান্থের পরে উনি আমাকে রাতের বেলা মাঝে মাঝে ডাকতে শুরু করে। ওই সময়টাতে আমাকে বলে যে মিথুন আমার পা একটু ম্যাসেজ করে দাও, আমার মাথা পেন হচ্ছে, আমার মাথা একটু ম্যাসেজ করে দাও। এগুলো আমাকে, এই ধরনের কাজ উনি আমাকে দিয়ে করায়। তো আমার কিন্তু মানে ওনার প্রতি আমার কখনোই এই ধরনের চিন্তাভাবনা ছিল না যে উনি এই টাইপের কোনো মানুষ হবে। মানে আমি ওনাকে সত্যিকার অর্থে অনেক ভালো মনে করতাম। বাংলাদেশে যখন ছিল আমাকে নিয়ে ঘুরেছে ফিরেছে, তখন আমার কাছে মনে হয়েছে যে ইনার মতো কোনো মানুষ হতে পারে না, উনি সত্যি অনেক বড় মনের একটা মানুষ। অ্যান্ড একটা পর্যায়ে মানে আপনার লন্ডনে আসার পরে আমি দেখলাম যে না, উনি আসলে অনেক খারাপ কিছু ওনার মাঝে আছে। তো এরকমভাবে আমি যখন ওনার বাসায় থাকি, ওনার পা মেসেজ করে, হাত মেসেজ করি, এই করতে করতে উনি একটা সময় আমার সাথে খারাপ সম্পর্কে জড়াতে চায়। তো আমি প্রথমত বিষয়টা 1-2বার আমি ইগনোর করি, বাট একটা পর্যায়ে আমি ওটাতে ইগনোর করতে পারি না। উনি একটা সময় আমাকে ফোর্স করে, মানে একরকম জোর করে, এবং জোর করে উনি আমার সাথে এই সম্পর্কের মাঝে লিপ্ত হয়। এবং লিপ্ত হওয়ার পরে উনি নিজেই আমাকে বলে শুধু এটার জন্য উনি আমাকে লন্ডন নিয়ে আসছে, বিকজ আমি অনেক ইয়াং, অনেক হ্যান্ডসাম, আমার অনেক পছন্দ হয়েছে, উনি এই জন্যই আমাকে আনছে, নাহলে কিন্তু উনি আমাকে আনতো না। এটার জন্য নিয়ে আসছে এবং উনি আমার সাথে এই ধরনের সম্পর্ক করবে বা এভাবে করবে। তখন আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগতো যে আমি এটা কেন করব। মানে বারবার প্রশ্ন জাগতো মনের মাঝে যে এটা তো অন্যায়, এটা তো অপরাধ, আমি এটা কেন করতেছি। বাট তারপরেও সে প্রতিনিয়ত আমার সাথে এগুলো করেই যাইতো। আর ওই সময়তে ওনার বাসার যে সিকিউরিটি ছিল, ওই সিকিউরিটি পারপাসে উনি বলে রাখতো যে আমি কিন্তু বাসার বাইরে যেতে পারতাম না। মানে ওনার পারমিশন ছাড়া আমাকে বাসার বাইরে যাওয়া কোনো অ্যালাউ ছিল না। আমি বাসার মধ্যেই থাকতাম এবং একটা পর্যায়ে আমার কাছে মনে হলো যেন আমি একটা বন্দি জীবনযাপন করতেছি। মানে একটা মানুষ যেরকম একটা জায়গার মধ্যে থাকলে একটা বন্দি অবস্থায় থাকে না, আমি এরকম বন্দি অবস্থায় থাকতেছি। উনি হচ্ছে রিমোট, আমি হচ্ছে টেলিভিশন। উনি ওনার মতো করে চেঞ্জ করতেছে, আমাকে ইউজ করতেছে, আমাকে এদিক সেদিক ব্যবহার করতেছে, আমি ব্যবহার হচ্ছি। একটা পর্যায়ে আসার পরে তখন নিজের কাছে অনেকটা খারাপ লাগতে শুরু হলো এবং মনে হলো যে এটা তো আসলে কোনো জীবন হতে পারে না। আমি যদিও রেস্টুরেন্টে চাকরি করি, গরিবের ছেলে হয়েছিলাম, বাট এরপরও কিন্তু আমার লাইফটা অনেক হ্যাপি একটা লাইফ ছিল।
অনেক সুখী একটা লাইফ ছিল, আমি লাইফে অনেক এনজয় করতাম, টাকা পয়সা খরচ করতাম, টাকা পয়সা ইনকাম করতাম। বাট এই লন্ডনে আসার পরে আমার কাছে মনে হলো যেন আমি একটা বন্দি জীবনে চলে আসছি, কোনো একটা অপরাধ করেছি এবং যেটার প্রতিফলে আমি এখন জেলখানার মধ্যে বন্দি আছি। জেলখানা আমাকে আটকে রাখা হয়েছে। অলওয়েজ মন খারাপ লাগতো এবং বিভিন্নভাবে মানে কান্নাকাটি করতাম, বাসার মধ্যে ভালো লাগতো না। এবং এইভাবে 1 মাস 2 মাস নয়, দীর্ঘ প্রায় 1.5 বছরের মতো উনি আমাকে ওই ঘরের মধ্যে আটকায় রাখে। এবং আটকায় রাখে বলতে প্রচুর পরিমাণে আমার সাথে খারাপ রিয়েকশন করে, যেগুলো আমি আসলে বলতে চাই না। যেহেতু উনি আমার একটা উপকার করছে, উনি আমাকে ওই দেশে নিয়ে গেছে, এই জন্য এই কথাগুলো আমি স্কিপ করে গেলাম। এবং এমনও খারাপে উনি আমাকে দিয়ে করাইতো, যেটা শুনলে আপনি ভাববেন যে পৃথিবীতে এর চেয়ে বেশি নোংরামি হতে পারে না। এই ধরনের কাজগুলো আমাকে দিয়ে করাইতো এবং এগুলো করতে করতে আমি একটা সময় সিক হয়ে যেতাম, অসুস্থ হয়ে যেতাম, আমার বমি হইতো এবং আমি কোনো কিছু পেটে নিতে পারতাম না। ধরেন কোনো খাবার খাচ্ছি, আমি সাথে সাথে বমি করে দিতাম, এই ধরনের নোংরামি কাজগুলো করতে করতে। দেন একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে এই বাসায় থাকলে তো আমি মরে যাব, আমি তো এই বাসায় থাকবো না, আমি যেভাবে হোক এই বাসা থেকে বের হতে হবে। অ্যান্ড তখন থেকে আমি চুরি করে বের হওয়ার একটা পয়সালা করতেছিলাম। এবং এমন করতে করতে একদিন ওনার বাসায় একটা অনুষ্ঠান ছিল, লন্ডনের কিছু গেস্ট আসছিলো, মেহমান আসছিলো। ওই দিন মোটামুটি সিকিউরিটি অতটা স্ট্রং ছিল না, সবাই আসছে, খাওয়া দাওয়া করতেছে এবং এই দুপুর টাইমে খাওয়া দাওয়া করতেছে। ওই পারপাসে আমি তখন ধাপ করে বাসা থেকে বেরিয়ে যাই ওই সময়টাতে। এবং বাসা থেকে বেরিয়ে যাই এবং বেরিয়ে যাওয়ার পরে ওনার বাসা থেকে আমি তখন একরকম আমার কাছে তো কোনো টাকা নাই, কোনো ডলার নাই যে আমি খরচ করবো বা ডলার দিয়ে আমি চলবো, এরকম কিছু তো আমার কাছে নাই। আমি লিটারেলি রাস্তার মধ্যে দৌড়াচ্ছি যে ওনার এখান থেকে আমাকে বাঁচতে হবে, কারণ আমি এখানে আর বাঁচবো না। পরে এইখান থেকে আমি দৌড়াইতে অনেকটা দৌড়াইলাম এবং দৌড়ানোর পরে আমি একটা পার্ক পাইলাম, একটা পার্কের মতো জায়গা ছিল। বিলিভ মি যে আমার পকেটে আপনার একটা ডলারও নাই যে আমি কিছু একটা খাবো। উনি কিন্তু আমাকে কখনোই টাকা দিত না, টোটালি কখনো টাকা দিত না। তো ওই পার্কের মধ্যে তখন বসে আসছি, পার্কটা কিন্তু 24 ঘন্টায় খোলা থাকতো। আবার এটা মোটামুটি একটু পাবলিক পার্ক ছিল। এমন করতে করতে হঠাৎ করে দেখলাম যে 2টা মেয়ে কথা বলতে বলতে আসতেছে এবং তাদের কথাবার্তাগুলো একটু সিলেটি ভাষায়, আমাদের লোকালি বাংলা সিলেটি ভাষায় কথা বলতেছে 2টা মেয়ে। এবং 2টিই সম্ভবত কোনো ইউনিভার্সিটিতে বা কলেজে পড়ে এরকম হাতে ব্যাগ ট্যাগ আছে। পরে আমি দেখে সালাম দিলাম, মুসলিমের মতো পোরকা টোরকা পরে আছে। পরে বললো ওয়ালাইকুম আসসালাম। পরে আমি সিলেটি ভাষায় কথা বললাম যে বাড়ি কি সিলেটে? পরে বলে হ্যাঁ। পরে আমি বললাম আমার একটু হেল্পের প্রয়োজন, সাহায্যের প্রয়োজন। পরে আমারে বললো কোগ্গা, কি সাহায্য করতে হবে বলেন। তখন আমি বললাম যে আমার এই জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি শেয়ার করলাম, যে আমার সাথে এটা হয়েছে, আমার কোনো পাসপোর্ট নাই, কোনো ডকুমেন্ট নাই, উনি এইভাবে আমাকে আনছিল এবং আনার পরে আমাকে এইভাবে ইউজ করছে, আমি এইভাবে পালায় আসছি। পরে বলতেছে যে এটা তো পরে বলতেছে সে তো চাইলে আপনার নামে মামলা করতে পারবে, যেহেতু সে আপনার স্পন্সর, সেই স্পন্সর হয়ে আপনাকে নিয়ে আসছে। পরে এখানে একটা মেয়ে আছে, নাম অরিন। এই মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দরী ছিল। তো মেয়েটা খুব টেনশনে পড়ে গেল ওই সময়, আমার পাশে বসে তার বান্ধবীর সাথে ডিসকাস করতেছে। এবং এমন সময় মেয়েটা কারা জানি ফোন দিল, কোনো একটা ছেলের ফোন দিল না কারা জানি ফোন দিল। এবং ফোন করার পরে ছেলেটার সাথে কথাবার্তা বলছে। ওই ছেলেটার বাড়ি কি আপনার মিশরি। তো ওই ছেলেটার সাথে মনে হয় কথাবার্তা বলে আমারে বলে চলেন, আমাকে ওখান থেকে ডেকে নিয়ে ওই মিশরি ছেলেটার বাসা আমাকে থাকতে দিল। পরে মেয়েটা কিন্তু আমাকে চিনতো না, আমি টোটালি তার কাছে আননোন একজন পার্সন ছিলাম। এরপরেও আমার ঘটনাগুলো শোনার পরে আমার প্রতি তার সিম্প্রিতি জাগছে, দয়া জাগছে, মায়া জাগছে। এবং সেখান থেকে ও তখন আমাকে বললো যে আপনি আমাকে ওই জায়গাটার মধ্যে থাকতে দিল। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমি তো মোটামুটি ইংলিশ জানতাম এবং ইংলিশ জানার কারণে ওই মিশরির সাথে আমার ভালো অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়। ওই বাসায় আমি অনেক দিন যাবৎ থাকি। তো আমার কিন্তু কোনো টাকা নাই, কোনো নাই। পরে ওই মেয়েটা আবার আমাকে ফোন নাম্বার দিয়ে যায়। তো আমি আবার মিশরিকে বলতাম যে ওকে ওর সাথে একটু কন্ট্যাক্ট করার জন্য, ফোন দেওয়ার জন্য, তখন আমি কথা বলতাম। পরে এভাবে প্রায় 5-6 দিনের মতো আমি মিশরির বাসায় থাকি এবং 5-6 দিন পরে ও আমার সাথে দেখা করার জন্য আসে। এবং ও আসে, সাথে আরেকটা বাঙালি আছে, বাঙালি একটা মহিলাকে নিয়ে আসে। ওই মহিলা সম্ভবত ওখানকারই কোনো একটা ফরেন মিনিস্ট্রি বা এরকম কিছুতে মনে হয় জব করে, একটু পুলিশের পোশাকের মতো মহিলা। পরে মহিলা আমাকে সব কিছু জিজ্ঞেস করে, বাংলায় জিজ্ঞেস করে যে কীভাবে আমাকে আনা হয়েছিল বা আমার ইমিগ্রেশন আমাকে কী বলছে, এগুলো সব প্রশ্ন করে আমি সবগুলোর উত্তর দেওয়ার পরে তখন আমার নামে আমি একটা ডায়েরি করে আমার কাছ থেকে ওরা সিগনেচার নিয়ে যায়। এবং সিগনেচারটা নিয়ে যাওয়ার পরে দেন আমার তো কোনো জব নাই, কোনো কিছু নেই। তখন সেখান থেকে আমাকে থানাতে নিয়ে যাওয়া হয়। ওই জায়গা থেকে থানায় নিয়ে যায় এবং থানায় নিয়ে যাওয়ার পর আমাকে ওখানে যেই যাদের আপনার বাড়ি নেই, হাউস লস যারা আছে, এরকমভাবে একটা জায়গা আমাকে রাখা হয়। তো ওই জায়গাটার মধ্যে আমি বেশ কয়েকদিন যাবৎ ছিলাম। যাদের ঘর নেই, বাড়ি নেই, ওরাই ওইখানে থাকে। এবং যারা রিফিউজি, বিভিন্ন দেশ থেকে দেশে আশ্রয়ের জন্য আসছে,
এরকম রিফিউজি একটা ক্যাম্পে আমি তখন থাকি, এবং রিফিউজি ক্যাম্প থেকে ওই অরিন মেয়েটা তার সম্পূর্ণ রেসপন্সিবিলিটিতে মানে সে আমাকে দায়িত্ব নিয়ে ওই রিফিউজি ক্যাম্প থেকে সে আমাকে বের করে আনে। এবং রিফিউজি ক্যাম্প থেকে বের করে আসলে ওখান থেকে আমার একটা টেম্পোরারি একটা পেপারস হয়, মানে আপাতত ছোটো একটা পেপারস হয় মানে কাজ করার মতো। পরে সে আমাকে, আমি যেহেতু হোটেলে কাজ করেছি, হোটেলের কাজের অভিজ্ঞতা আমার আছে, পরে আমাকে একটা হোটেলে চাকরি দেয়। ওই লন্ডনে আমাকে একটা হোটেলে চাকরি দেয়, আমি তখন ওই হোটেলে চাকরি করতাম। পরে অরিন মেয়েটা মাঝে মাঝে আমার কাছে আসতো, আমাকে জিজ্ঞেস করতো আমি ঠিক আছি কিনা, আমার কোনো প্রবলেম কিনা। আমি বলতাম যে না, আই এম ফাইন, অলওয়েজ আমার সাথে কথাবার্তা বলতো। এমন করতে করতে মাঝে মাঝে মেয়েটা আসতো, এবং আসার পরে আমাকে ও হচ্ছে আপনার 4 থেকে 5 বছর বয়সে লন্ডন চলে আসে, এবং এরপরে ওর আর কখনো বাংলাদেশে যায় নাই। কিন্তু বাংলাদেশের অনেক স্মৃতি ওর আছে। ওই কম বয়সে আসলেও বাংলাদেশে অনেক জায়গায় ঘুরছে, অনেক মজা মাস্তি করছে। তো আমারে বলে যে অলওয়েজ আমার কাছে আসতো, এসে আমাকে বলতো মিতুল এই প্লেসটা কীরকম, ওই প্লেসটা কীরকম, এটা কীরকম, ওইটা কীরকম, মানে বিভিন্ন জায়গায় সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করতো এবং আমার সাথে কথাবার্তা বলতো। তা আমার যেদিন অফ ডে থাকতো, ও কিন্তু তখন গ্র্যাজুয়েশন শেষ হয় নাই, পড়াশোনা করতেছে। পরে আমার যখন অফ ডে থাকতো, আমার অফ ডেতে ও আমার সাথে ঘুরতো, আমার নিয়ে বিভিন্ন প্লেসে যাইতো, বিভিন্ন সুন্দর সুন্দর প্লেসগুলোতে ঘুরতো ফিরতো, আমাকে সুন্দর সুন্দর ড্রেস আপ কিনে দিত। এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে এই মেয়েটার সাথে আমার মোটামুটি একটা ঘনিষ্ঠতার সম্পর্ক হয়ে যায়। এবং ঘনিষ্ঠতা বলতে এরকম একটা সম্পর্ক হয়েছে যে লাইক আমি মানে আমাদের মাঝে এক ধরনের খুব ভালো একটা ফ্রেন্ডশিপ। এবং ওই ফ্রেন্ডশিপের পর থেকে সে আমাকে বিয়ে করার জন্য প্রপোজাল দেয়। ওই আমাকে নিচে দেয়, কিন্তু আমি না, এই নিজে আমাকে বলে যে সে আমাকে বিয়ে করতে চায়। তখন কিন্তু তার গ্র্যাজুয়েশন হয়ে গেছে, সে জবের জন্য ট্রাই করতেছে, এবং আমাকে বলে তার জব হলে সে পরে আমাকে বিয়ে করবে। এর মাঝে আমাদের অনেক স্মৃতি আছে, ওগুলো আমি অনেক কিছু অনেকগুলো স্কিপ করে বলেছি, কারণ গল্পটা অনেক লম্বা, এখনও সামনে অনেক মানে কাহিনী বাকি আছে। তো যার জন্য সে কী করলো, আমার সাথে একটা রিলেশনে জড়িয়ে গেল। এবং রিলেশনটা হয়ে যাওয়ার পরে ও আমার সাথে লন্ডনে ঘুরতো ফিরতো, আমাকে বিভিন্ন প্লেসে নিত, খাওয়া দাওয়া ঘুরতাম। এবং এমন করেই সে আমাকে একটা বিয়ের ডেট ফিক্সড করছে, ও আমাকে ওই ডেটে বিয়ে করবে। তো ও আসলে এরকম ছেলেই খুঁজতেছিল মনে মনে, যে ছেলে হচ্ছে হাউস লস হবে, একটু গরিব হবে, একটু মানে লাইক হচ্ছে এরকম টাইপের একটা ছেলে ওর পছন্দ। তো তার ভাষ্যমতে আমি সেই টাইপেরই একটা ছেলে, এই জন্য আমাকে বিয়ে করতে চায়। পরে সে আমাকে ওভাবেই বিয়ে করলো, ওখানে তার মানে ফ্যামিলি ছাড়াই, বিকজ সে অ্যাডাল্ট ছিল, যার জন্য তার ফ্যামিলি লাগে নাই। ওইখানে সে আমাকে বিয়ে করছে, এবং বিয়ে করার পরে আস্তে আস্তে এই বিষয়গুলো তার পরিবারের মানুষরা জেনে গেছে। লাইক তার মা, তার বাবা, তখন সে একটা জব করে, ভালো একটা কোম্পানিতে তার চাকরি হয়। তো আমি কিন্তু তখনও রেস্টুরেন্টে চাকরি করি, রেস্টুরেন্টে আমি প্লেট পরিষ্কার করি সেই সময় পর্যন্ত। অ্যান্ড তখন তার ফ্যামিলি মানুষরা জানার পরে, যেহেতু বাঙালি ফ্যামিলি, তাদের তো বাঙালি কালচার, তারা তখন এই বিষয়টা নিয়ে খুব ঝামেলা করে। ওরা মানে এতটাই ঝামেলা করে যা বলার মতো না, মানে ওরে প্রেশার দেয় যে ওরে দিয়ে এটা করাবে ওটা করাবে। এবং ওর বাবা হচ্ছে একদিন আমার রেস্টুরেন্টে পর্যন্ত আসে, এসে আমার সাথে অনেকটা মানে একরকম মিসবিহেভ করে যায়, খারাপ আচরণ করে যায়, যে আমি কেন তার মেয়েকে বিয়ে করতে চাচ্ছি, বা আমি কেন তার মেয়েকে বিয়ে করেছি, এইসব নিয়ে উনি আমার সাথে খুব ঝামেলা করে। বাঙালি মানুষ তো মানে ওনার মতো করে এসে অনেক ম্যাচগুজ অনেক ঝামেলা করে যায়। পরে আমি আর কিছু বললাম না, বাট একটা পর্যায়ে তখন আমাকে অরিন বলতেছে যে লন্ডনে থাকা আমার জন্য অনেক রিস্ক। ও আমাকে বলে যে আমার বাবা হয়তো মানে ভাড়াটিয়া কিলার দিয়ে তোমাকে মেরেও ফেলতে পারে, তো অনেক ঝামেলা করতে পারে। সো আমরা ডিসিশন নিয়েছি আমি লন্ডন থেকে চলে যাবো আদার্স কোনো একটা কান্ট্রিতে। ওই সময় আমার পেপার্স কিন্তু মোটামুটি প্রায় হয়ে গেছে অলমোস্ট, কারণ ওর নামের উপরে আমার তখন পেপার্স হচ্ছিল আর কি, যেটা আমাকে বিয়ে করছি, সে আমার ওয়াইফ ছিল। তা ওই মুহূর্তে আমাকে তখন বললো যে সে লন্ডনের বাইরে কোনো একটা কান্ট্রিতে চলে যাবে, লন্ডনে সে থাকবে না। পরে আমি বললাম যে লন্ডন ছেড়ে তুমি কোথায় যাবা? তো আমাকে বলে ও চাচ্ছিল হচ্ছে ক্যানাডাতে যাওয়ার জন্য, বলে যে আমি যেখানে জব করি ওইটা থেকে আমি ক্যানাডাতে ট্রান্সফার হব, মানে আমার ওই কোম্পানি ক্যানাডাতেও আছে, আমি ওখানে ট্রান্সফার হয়ে যাব, যে আমি তোমাকে নিয়ে ওখানে চলে যাব। বিকজ আমার এটা ভালো লাগে না যে আমি লন্ডনে আছি, অলওয়েজ আমার আব্বু আসে, আমার আম্মু আসে, তাদের সাথে আমি থাকতে চাই না, তারা আমাকে খুবভাবে মানে ফোর্স করে, এবং মানে আমাকে খুবভাবে হচ্ছে করে তোমার কাছ থেকে সরাই ফেলার জন্য, তোমার কাছ থেকে আলাদা করে দেওয়ার জন্য। তো আমার কাছে এগুলো ভালো লাগে না, আমি তোমার সাথেই থাকবো, দেন আমি এখান থেকে চলে যাব। তো আমার জীবনে প্রথম ভালোবাসা, এবং ভালোবাসা যে এত সুন্দর হয়, এত পবিত্র হয়, এত মিষ্টি হয়, আমি আমার লাইফে অরিনকে না পাইলে কখনো বিশ্বাস করতাম না। আমার কাছে মনে হয় অরিন আমার জীবনে যতক্ষণ আছে, মৃত্যুও কখনো আমাকে স্পর্শ করতে পারবে না, এত ভালোবাসো আমাকে। পরে এখান থেকেও আমার পেপারস ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক করে দেন আমরা তখন আপনার ক্যানাডায় চলে গেলাম, লন্ডন থেকে দেন ক্যানাডাতে মুভ করলাম। এবং ক্যানাডাতে মুভ করার পরে সেও ক্যানাডাতে, আমিও ক্যানাডাতে, আমরা দুজনেই থাকতেছি। তো ও তখন ওইখানে যে কোম্পানিতে জব করে ওইখান থেকে ট্রান্সফার হয়ে ওই কোম্পানিতেও জব করতেছে।
তো ওর একটু সমস্যা ছিল কি জানেন, মানে ওর একটু মানে শ্বাসকষ্ট ছিল, মানে হঠাৎ হঠাৎ করে ওর নিঃশ্বাস আটকায় যেত। এবং এটা নাকি ওর খুব ছোটোবেলা থেকে, এই সমস্যাটা ছোটোবেলা থেকেই, এবং এটার জন্য মেডিসিন খাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, বাট এটা আসলে কোনোভাবে হয় না। এবং ওর দাদি নাকি বলেছিল যে ওর সাথে একটা খারাপ কিছু আছে, এবং খারাপ লাইক জিন ভূত এই টাইপের কিছু আছে, এবং এটার জন্য ওর সমস্যাটা হয়। পরে আমি বললাম যে তাহলে আমরা মানে কবিরাজ দেখাই এসে, বাট ওইগুলো বিলিভ করে না, ওর দাদির কথা বিশ্বাস করে না। কিন্তু ওর নিঃশ্বাস আটকায় যেত, ধরেন আপনার নিঃশ্বাস নিতে গেলে হুটহাট করে নিঃশ্বাস আটকায় যেত, নিঃশ্বাস নিতে পারতো না, এমন একটা অবস্থা হয়ে যায়। এবং একটা সময় উইন্টার যখন আসে, কানাডাতে উইন্টার সময় তো প্রচুর পরিমাণে আপনার তুষার পড়ে, আপনার স্নো পড়ে, ওই সময়টাতে ও একদিন করলো কি, মানে তখন কিন্তু ও মানে প্রেগনেন্ট আমাকে বলে, ওই একদিন অফিস করতো আরেকদিন করতো না, একদিন অফিসে যাইতো আরেকদিন যাইতো না, এইভাবে একদিন গ্যাপ দিয়ে করতো। তো আমিও তখন হচ্ছে জব করতাম, আমিও একটা ভালো কোম্পানিতে জব করি কানাডায়। তাই এরকম করে জব করতে করতে এই হঠাৎ করে ওর এই শ্বাসকষ্টটা বেড়ে গেল একদিন রাতের বেলায়, এবং বাড়ার পরে মানে লাস্ট নাইটের দিকে ও খুব চিৎকার করতে শুরু করে যে নিঃশ্বাস নিতে পারতেছে না, প্রচণ্ড রকমের খারাপ লাগা কাজ করতেছে। আমি ইন দ্য মিনটাইম আমি অ্যাম্বুলেন্স কল করি, মানে ও লাফাইতেছে, রুমের মধ্যে লাফালাফি করতেছে, যে নিঃশ্বাস আটকায় যেতে এরকম অবস্থা। দেন আমি তখন অ্যাম্বুলেন্স কল করি, এবং অ্যাম্বুলেন্স আসার মুহূর্তে সেই সেন্সলেস হয়ে যায়, মানে বাসার মধ্যেই সেন্সলেস হয়ে যায়। এবং অ্যাম্বুলেন্স আসলে পরে অ্যাম্বুলেন্স তো সাথে সাথে চলে আসে, কল করার সাথে সাথে। এবং অ্যাম্বুলেন্সে করে আমি তখন ওকে হচ্ছে অ্যাম্বুলেন্সে উঠে দেন আমি তোকে হসপিটালে নিয়ে যাই। তো রাতে হসপিটালে নিয়ে যাই, রাতেই তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। ওর অবস্থা খুবই খারাপ ছিল, এবং যেদিন আমি ওকে হসপিটালে নিয়ে যাই মধ্যরাতে নিয়ে যাই, এবং শেষ রাতের দিকে ফজরের কিছুক্ষণ আগ মুহূর্তে, মানে আপনি ভাই মানে কীভাবে বলবো যে সেখানে ডিউটিরত যেই মানে ডাক্তাররা ছিল, এরা বলতেছে যে শি ইজ ডেড, সে মারা গেছে। মানে আমি কোনোভাবেই হিসাব মিলাইতে পারতেছিলাম না যে মানুষটা কিছুক্ষণ আগে আমার সাথে ভালো ছিল, আমরা একসাথে ঘুমাইছি, একসাথে ছিলাম, এবং এই মানুষটা কয়েক ঘন্টার মধ্যে নাই। মানে আমি মানতে পারতেছি না, আমি চিৎকার করে কান্না করতেছি, এটা কীভাবে সম্ভব, মানে আমার ভাগ্য কেন এরকম হবে, আমি চিৎকার করে কান্না করতেছি। পরে মানে আমাদের তো এখানে ওই কান্ট্রিতে তো আর আমাদের পরিচিত কেউ নেই, পরে পুলিশ আসে, এবং পুলিশে সেটা পুলিশ ইনকোয়ারি করে নিয়ে যায়, সব কিছু ডকুমেন্ট নিয়ে যায়। এবং একটা পর্যায়ে পুলিশ তার ডকুমেন্টগুলো নিয়ে তার প্যারেন্টসের সাথে যোগাযোগ করে, তার ফ্যামিলি মানুষগুলোর সাথে, এবং ওকে তখনও হসপিটালে রাখা হয়। দেন ওর বাবা মা তখন আসে, ওর বাবা মা তখন লন্ডন থেকে আসে কানাডায়, এবং আসার পরে যখন দেখে ওর এই অবস্থা, আমি ওর সাথে বসে বসে কান্না করতেছি, আমি তো ওর হাজব্যান্ড ছিলাম। ওর বাবা মা আমার সাথে একটা মিনিটের জন্য কোনো কথা বলে নাই, মানে একটা মিনিটের জন্য আমার সাথে কোনো কথা বলে না, এবং আমার উপরে তারা ভীষণভাবে রাগান্বিত ছিল, মানে কেমন জানি একটা ভয়ঙ্কর নজরে আমার দিকে তাকাচ্ছে, এবং ওনারা মনে করতেছে হয়তো আমার জন্য ওনাদের মেয়ে মারা গেছে, এরকম একটা অবস্থা তখন। পরে ও ডেড বডি নিয়ে যাবে, ও ডেড বডি লন্ডনে নিয়ে যাবে, পরে আমিও লন্ডনে যাব, যেহেতু ডেড বডি নিয়ে যাবে আমি ওর সাথে যাব। ওর বাবা মা করলো কি, পরিপূর্ণভাবে আমাকে হাইড করে, আমাকে না জানিয়ে ওর গোপনে ও ডেড বডিটা নিয়ে যায় লন্ডন থেকে, গোপনে ও ডেড বডিটা নিয়ে যায়, এটা আমি জানিও না, মানে আপনার কানাডা থেকে ডেড বডিটা নিয়ে চলে যায়। এবং যাওয়ার পরে মানে কোথায় নিয়ে যায়, কোন জায়গায় নিয়ে যায়, আমি তো আর কোনো কিছুই জানি না, আমি কানাডায় পড়ে আছি। এবং তখনকার আমার কাছে মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটা ভাই অন্ধকার, কারণ যেই রুমটার মধ্যে আমি ওকে নিয়ে থাকতাম, এই রুমের প্রতিটা কোনায় কোনায় ওর স্মৃতি জড়িত আছে, প্রতিটা কোনায় কোনায় ওর স্মৃতি আছে। আমি মানে পাগল হয়ে যাচ্ছিলাম এই স্মৃতিগুলো। ও যখন অফিস থেকে আসতো, নিজে চা বানায় আনতো আমার জন্য, ও আর আমি একসাথে বারান্দা বসে চা খেতাম, এবং বিকেলে সূর্য ডোবা দেখতাম, দুজনে এত রোমান্টিক সময় কাটাতাম, যেগুলোর কথা মনে হলে এখনও দু চোখের পানি ধরে রাখতে পারি না। অসম্ভব রকমের ভালো আমাকে বাসতো, এবং আমি ওকে ভালোবাসতাম। এরকমভাবে ওর মৃত্যুটা আমাকে এই কম বয়সে, এত অল্প সময়ে ওর সাথে আমার পরিচয়, এবং এত অল্প সময়ে বিয়ে, এবং এত অল্প সময় আমাকে ছেড়ে চলে যাওয়া, সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আসলে আমার ভাগ্যটাই খারাপ। এই পৃথিবীতে যে আমাকে ভালোবাসে আল্লাহ তাকেই কেড়ে নেয়। এবং এরকম করে আমি তখন নামাজ পড়তাম, এবং মানে আপনার কানাডার মতো একটা দেশে থাকতাম, বাট আমার ভিতরে কেন জানি ভালো লাগতো না, মানে ইচ্ছা হতো যে আমি অন্তত একটাবার হজ করার জন্য যাব। পরে ইচ্ছা জাগলো যে আমি উমরা করার জন্য যাব সৌদি আরবে। তো এটা যখন মনে হলো, কারণ আমারও তো আর আপন বলতে কেউ নেই, আমি আবার এখানে আমি আমার মায়ের কথা বলতে ভুলে গেছিলাম। আমার মা নাকি বাসা থেকে চলে গেছে, মানে পাগল অবস্থায় আমার বাসা থেকে চলে গেছে আম্মু। তা আম্মু কই চলে গেছে, আম্মুর কোনো খবর আমি পাইনি। মাঝে মাঝে আমার নানা নানির কন্ট্যাক্ট নাম্বার ম্যানেজ করেছি, তাদের সাথে কথাবার্তা বলতাম, তারা বলতো যে আম্মু চলে গেছে, কোথায় চলে গেছে তারা জানে না, এবং আর কখনো আম্মু ফিরে আসে না। আর আব্বুর মতো করে ওনার ছেলে মেয়ে নিয়ে আসে, আমার সাথে উনিও কথা বলে না, আর আমি ওনার সাথে কথা বলি না। এবং এই অবস্থার মধ্যে তখন আমার কাছে মনে হলো যে আমি সৌদিতে যাব, আমি একটু ওমরা করব, মানে ওমরা করার ইচ্ছে হলো।
এবার আল্লাহর পবিত্র নগরী সৌদি আরবে আমি তখন যাই এবং সেখানে যাওয়ার পরে আমি ওমরা করি। ভাই ওমরা করার পরে আমার মানে অন্তরটা এত শীতল হয়ে যায়, এত ভালো লাগে যে আমার এই সৌদি আরব ছেড়ে যেতে ইচ্ছে করে না। মানে আমি এই কান্ট্রিটা ছেড়ে চলে যাব, মানে আমার ইচ্ছে করে না। সেখানকার মানুষ, সেখানকার বাতাস, সেখানকার পরিবেশ সব কিছুই কেন জানি আমাকে অনেকটা মুগ্ধ করে ফেলে। তো আমি ওখানে যাওয়ার পরে আমার মেয়াদটা বাড়াইলাম, যে আমার ট্যুরিস্টের যে মেয়াদটা ছিল ওইটা আমি আবার বাড়াইয়া আমি ওইখানে প্রায় 4 মাসের মতো ছিলাম। এবং 4 মাস থাকার পরে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে এটাই মনে হয় আমার শেষ ঠিকানা, আমি এখান থেকে আর কোথাও যাব না। এবং এই কান্ট্রি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমি এই কান্ট্রির মধ্যে আমি মারা যাব, এখানে আমি পড়ে থাকবো, এই জিনিসটা আমার মাথায় তখন আসছে। আসার পরে আমি এখানে তখন থাকতে শুরু করি, সৌদি আরবে থাকতে শুরু করি। এবং আমার তখন মোটামুটি অনেক টাকা আমার কাছে ছিল, কারণ অরিনের অনেক টাকা আমার কাছে ছিল, অরিনের সব টাকা আমার অ্যাকাউন্টেই ছিল। এবং আমিও নিজে জব করেছি, মানে অনেক পর্যাপ্ত টাকা আছে। তো টাকাগুলো থাকার পর আমি আর কোনো জব করলাম না, সৌদি আরবে এমনি থাকতেছি, মক্কা মদিনায় ঘুরে বেড়াইতেছি এবং আল্লাহর পবিত্র স্থানগুলোকে দর্শনার্থী ঘুরতেছি। এরকমভাবে কাটতে কাটতে একদিন মক্কা নগরীতে একটা বাঙালি ভাই আমাকে দাওয়াত দেয়। একজন বাঙালি ভাই, উনি দিনদার ভাই, ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রামে। উনি আমাকে দাওয়াত দেয়, মানে ওনার বাসা আমাকে দাওয়াত দেয়। তো দাওয়াত দিলে পরে ওনার বাসার মধ্যে আমি যাই, এবং যাওয়ার পরে এই লোকটা খুব ভালো ছিল, মানে অনেক ভালো ছিল। ওই বাসার মধ্যে যাই, গিয়ে খাওয়া দাওয়া করার পরে মানে ওনার বাসায় আমি থাকতেছি। এবং মানে ওনার বাসায় থাকতেছি, ওই মুহূর্তের মধ্যেই মানে হঠাৎ করে ওনার ঘরের মধ্যে আমি একটা ছবি দেখি, মানে ওনার বাসায় একটা মানে ওয়ালের মধ্যে একটা ছবি দেখতে পাই। এবং ওই ছবিটা আমি দেখতে পাই যে ওই ছবিটার মধ্যে মানে উনি, ওনার ওয়াইফ, ওনার বেবি এবং মধ্যে যে মানুষটা বসে আছে এইটার লাইক আমার মায়ের মতো মনে হচ্ছে। কারণ আমি তো অনেক ছোটোবেলায়, মানে একদম ছোটোবেলায় মাকে দেখেছি, মায়ের মানে মুখটা আমার খুব বেশি মনে পড়ে না, মানে অনেক মনে পড়ে না। এরপরেও ছবিটা দেখার পর আমি একটু নার্ভাস হয়ে গেলাম, যে আমি তখন বললাম যে এই মানুষটাকে। তো উনি বলতেছে যে এই মহিলাটার জন্যই, মানে এই মানুষটার জন্যই তিনি আজকে সৌদি আরবে বিজনেস করে, বা সৌদি আরবে তিনি আজকে এত বড় অবস্থার মধ্যে আছে, মানে এত বড় লোক তিনি আজকে এই মানুষটার জন্যই। পরে আমি বললাম যে এই মানুষটা কি, আমাকে একটু ডিটেলসে বলেন তো। মানে আমার মায়ের চেহারার মতো কিন্তু মনে হচ্ছে, দেখার পরে মনে হলো যে লাইক আমার আম্মুর চেহারার মতো। আমি এই জন্যই জিজ্ঞেস করতেছি বারবার রিপিট করে। পরে আমাকে বলে এই মহিলাটা ছিল একজন পাগল মহিলা, এবং মানে পাগলই ছিল উনি। এবং আমি ওনাকে রেল স্টেশনে পাই, চট্টগ্রাম রেল স্টেশনে পাই, এবং পাগল অবস্থায় ছিল। আমি তো ওইখান থেকে আমার মায়া লাগে, আমার নিজেরও মা নাই। মায়া লাগার পরে মহিলাটাকে আমি তখন আমার বাসায় নিয়ে আসি, আমার বাসার মধ্যে আনি। এবং বাসার মধ্যে আনলে পরে উনি আমার সাথে আমার বাসায় থাকতো। আমরা একসাথে, মানে আমার ওয়াইফকে বললাম যে ওনাকে আমি নিয়ে আসছি, উনি যাতে আমার বাসায় থাকে, আমার বাসায় থাকতো। তো উনি আমার বাসায় থাকতো, ওনাকে আমার বাসায় রেখে দিই। আমি বললাম তারপরে হচ্ছে ওনাদের বাড়ির পাশে, মানে ওনার বাড়ির পাশে নাকি একটা খাল আছে, মোটামুটি অনেক বড় একটা খাল। তো আমার মানে এই মহিলাটাকে উনি ওনার মতো করে, মানে একদম ওনার মতো করে উনি এখানে রাখছে, খাওয়াইছে, পড়াইছে। মানে মহিলার প্রতি উনি খুব কেয়ারিং ছিল, নিজের মায়ের থেকেও বেশি ওই মহিলাকে উনি যত্ন করতো। এবং ওনাদের বাড়ির পাশে নাকি খাল ছিল, ওই খালের মধ্যে মহিলা নাকি গোসল করতো, মানে বলতো আমি গোসল করতে যাব। তো মাঝে মাঝে মহিলা দুপুরবেলা গোসল করতে, পাগল ছিল তো, ওর ওয়াইফে আবার গোসল করাইতো। তো ছেড়ে দিচ্ছে, নদীতে নামছে আপনার গোসল করার জন্য। ওইখান থেকে আপনার এরকম গোসল করতে করতে আপনার এক ধরনের লাঠির মতো করে একটা, মানে এরকম বাঁকা টাইপের একটা লাঠির মতো করে কি জানি একটা হাতে করে উঠে আনে, চকচক টাইপের। এবং আইনা নাকি এটা ওনার ওয়াইফের কাছে দিয়ে বলতেছে এটা তোর ছেলের দে, এরকম করে বলার পরে আমার ওয়াইফ তখন এটা মানে লুকেয়া, কাপড়ের নিচে করে লুকেয়া ঘরে নিয়ে আসে। এবং ঘরে আনার পরে আমার ওয়াইফ তখন আমার হাতে দেয়। উনি বলতেছে, ওই ভাইটা বলতেছে। আমি বললাম তারপর, বলে আমার হাতে দেওয়ার পরে আমি তখন এটা চেক করি, এবং চেক করে দেখতে পাই এটা পুরোটাই স্বর্ণ, মানে স্বর্ণের একটা কাইম, আমাদের বাসায় বলে একটা কাইম ছিল লম্বা। এবং এইটা দেখে এটার ওজনও অনেক ওজন। আমি তো এটা পাওয়ার পরে খুব অবাক হয়ে যায়। উনি আমাকে এটা উঠাই দিছে, মানে উনি গোসল করতে গিয়ে উনিই পাইছে, ওনার পায়ে লাগছে বা কীভাবে উনি আইনে আমার ওয়াইফকে দিছে, বলে এটা তোর জামাইরে দে, এমন করে বলে। সে তো পাগল ছিল, তারপর অনেক কিছু বসতো। ভাই এই মহিলাটা এরকম একটা মহিলা ছিল যে রাতের বেলায় উনি পাগল হওয়ার পর উনি তাহাজ্জুদ পড়তো, আমি দেখতাম তাহাজ্জুদ পড়তো, নামাজ পড়তো, আল্লাহকে ডাকতো, এবং যথেষ্ট পরিমাণের আল্লাহ ভক্ত একজন মানুষ ছিলেন। পরে আমি বললাম তারপর, বলে আমার এখানেই থাকতো, আমার এখানেই খাইতো, এবং আমার এইটা এনে দেওয়ার পরে আমি ওনারা অনেক আদর করছি। আমি বাংলাদেশে কিছু ব্যবসা বাণিজ্য শুরু করি, ওইটা আস্তে আস্তে বিক্রি করে। এবং এই ঘটনার প্রায় 1.5 বছরের মাথায় উনি মারা যায়। তো আমি বললাম যে এটা কত সালের ঘটনা, জানলাম যে আরও বহুত আগের ঘটনা, মানে 2000 সালের দিকে ঘটনা ওনার মতে আর কি, ওনার ভাষ্য মতো। বাট উনি এক্স্যাক্টলি টাইমটা বলতে পারতেছে না যে ওই সময়টাতেই হবে।
তো আমি তখন মানে আমার নানার সাথে আমি তখন কথা বলি, ওনার সাথে কথাবার্তা বলি এবং জানতে পারি ওই সময়টার দিকেই নাকি আমার আম্মু বেরিয়ে গেছে। ওই সময়টার দিকে আমার আম্মু বেরিয়ে গেছে, ওই সময়টাই হবে মানে আমি যখন বাড়ি থেকে চলে আসি, মানে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যাই, বেরিয়ে হচ্ছে আপনার ইয়াতে চলে আসি, সিলেটে চলে আসি, ওই মুহূর্তে নাকি আমার আম্মু চলে যায়। এরপর তো আমি আর আম্মুর খবর নিই না, যার জন্য আমি জানতাম না। পরে এই লোকটা যখন আমাকে এটা বললো, আমি তখন পুরোভাবে শিওর হয়েছে যেটা আমার মা। এখান থেকে আমি তখন এই ছবিটা নিয়ে আমার নানা ভাইয়ের জন্য পাঠাই, এবং নানা ভাইয়ের জন্য পাঠালে নানা ভাই তখন চিৎকার করে কেঁদে বলে, যার এটা তো আমার মেয়ে, এটা তো আমার মেয়ে আনোয়ারা, আমার আম্মুর নাম ছিল আনোয়ারা, বলে এটাই তো আনোয়ারা, এই তো আনোয়ারার ছবি, এই তো আনোয়ারা। মানে তখন তো আসলে ছবিগুলো অত ডিজিটাল ছিল না, আপনার সাদা কালো হোয়াইট প্রিন্টের ছবি ছিল। এরপরেও উনি বলতেছে যে এটাই আনোয়ারা, তার মানে এটাই আমার মা। তো আমি যখন বললাম যে আমি নানা ভাইরে বললাম, তখন উনি কবরের ঠিকানা দিল যে কোথায় কবর। আমার নানা ভাই তখন ওই কবরে গেছে। এই লোকটার সাথে কিন্তু আমার মক্কাতেই পরিচয়। এমনি আমি 3টার নামাজ পড়তেছি, উনি জানে আমি লন্ডন থেকে আসছি, কানাডা থেকে আসছি, এখানে থাকি, এবং আমার লন্ডন কানাডা 2 দেশের ডকুমেন্ট আছে, কাগজপত্র আছে। ওখান থেকে ওনার সাথে আমার পরিচয় নিয়ে বাসা আমাকে ইনভাইট করলো খাওয়া দাওয়া করার জন্য, এবং সেখানে যাওয়ার পর আমি এই জিনিসটা দেখতে পেলাম। আফটার দেন আমি চিন্তা করতেছি যে মানে পরে আমি নানা বাইরে পাঠালাম। আমার তখন ভীষণভাবে হচ্ছে আমার আম্মুর জন্য খারাপ লাগতেছে। মানে যখনই ধরেন আমার এই ছবিটা আমি দেখছি, তখন থেকে আম্মুকে তো আমি আঁকতে গিয়ে ভালোবাসতাম, বাট ছবিটা দেখার পরে বা আম্মুর এই স্টোরিটা শোনার পরে আমি আম্মুর প্রতি আরও বেশি দুর্বল হয়ে যাই, আরও বেশি দুর্বল হয়ে পড়ি। এবং একটা পর্যায়ে আমি তখন এই কবরটা মানে আমার আম্মুর কবর জিয়ারত করার জন্য, আম্মুর কবর দেখার জন্য দেন আমি তখন বাংলাদেশে যাই। এবং বাংলাদেশে গেলে পরে আমি তখন এই কবরটা দেখি, এবং কবরটা দেখি এই কবরের মধ্যেই আমি তখন মানে জেরাত করি আমার মায়ের জন্য। এবং আমি কিন্তু বাংলাদেশে গিয়ে আমার নানার সাথে যোগাযোগ করি না, আমি নানার সাথে এমনি ফোনে কথা বলতাম, কিন্তু নানা ভাইয়ের প্রতি আমার খুব রাগ ছিল। আমি এরকম একটা মানুষ যে যার উপরে ধরেন একটা সময় আমার রাগ চলে আসবে না, আমি তার সাথে সেকেন্ড টাইম কথা বলতে পারি না। মানে আমার ভিতর থেকে মানুষটার জন্য কোনো কথা আসে না। মানে আমি একটু এই টাইপের ছেলে আর কি, মানে ওই টাইপের একটা মানুষ। কিছু মানুষ হয় না যে একটু বদমেজাজি টাইপের, আপনি আমাকে এটাই বলতে পারেন, লাইক আমি একটু বদমেজাজি টাইপের। তো ওইখানে গেলাম, যাওয়ার পরে আম্মুর কবর জিয়ারত করলাম, করে ওই ভাইয়ের বাড়িতে ছিলাম, ওনার বাড়িতে থেকে আমি আবার চলে আসছি এই জায়গার মধ্যে, আমি এবার চলে আসছি। তো এরপরে আবার মাঝে মাঝে আমার নানা নানি আসতো, আমার আম্মুর কবর দেখতো। আমার নানা নানি কিন্তু এখনও বেঁচে আছে, এনারা আসতো, আমার নানুর কবর দেখতো, আমার আম্মুর কবর দেখতো, আম্মুর কবর জিয়ারত করতো। তা আমিও মাঝে মাঝে বাংলাদেশে যেতাম। এমন করতে করতে আমি তখন সৌদিতে কিছু টুকিটাকি বিজনেস শুরু করি, কিছু ব্যবসা শুরু করি, এবং ব্যবসা করতেছি, ওইখানে ব্যবসা করতেছি। এবং এইখানে একটা মজার বিষয় হচ্ছে এইটা, এই যে আমি বাংলাদেশে গেছি, এই ঘটনাটা মানে আমার আম্মু যে একটা জিনিস পাইছে এবং জিনিস পেয়ে এই ভাইটাকে দিছে, এবং এই ভাইটা এত বড়লোক হয়েছে, উনি কিন্তু বিষয়টা মানে ওভাবে কারো কাছে বলে নাই, মানে প্রলোভিত করে কাউকে বলে নাই। বাট আমি যেটা আমার নানাকে বলছি, আমার নানিকে বলছি, তারা চিটংয়ে যাওয়ার পরে সেই এলাকার লোকজনকে বিষয়টা জানাই দিছে যে এই লোকটা যে আজকে এত বড় লোক, তার কারণ হচ্ছে আমার মেয়ে এরকম পুকুরের মধ্যে একটা জিনিস পাইছে, এবং পাওয়ার পরে ওই তখন এটা ওনাকে দিছে, উনি এত বড় লোক হয়েছে। এবং তখন থেকে হলো কি, ওই এলাকার মানুষগুলো ওই জিনিসটাকে মানে আমার আম্মার কবরটাকে একটা মাজারের রূপে দিয়ে দিছে। মানে চট্টগ্রামের মানুষরা বেশিরভাগই এরকম হয় যে ধরেন কোনো কবরের মধ্যে যদি কোনো ঘটনা থাকে অলৌকিক, এই ছোটোখাটো কোনো ঘটনা থাকলেও ওরা এটাকে মাজারের মতো করে এটাকে ভক্তি করতে শুরু করে। এবার আমার আম্মুর কবরটাকে তখন তারা মাজারে একটা রূপ দিয়ে দিল, এবং তারা নিজেরাই তখন আম্মুর কবরটাকে চারদিকে দিয়ে হচ্ছে আপনার ব্যারিকেড দিয়ে এবং ভিতরে একটা মাজার সিস্টেম করে ফেলেছে, মানে মাজারের মতো করছে। এবং করার পরে এই খবরটা তখন সৌদি আরবে আমার কানে আসছে যে আমার আম্মুর কবরটাকে এরকম মাজার করে ফেলা হয়েছে, এবং অনেক মানুষ ওখানে আসে, ধর্মান্তর মানুষরা আসে, বিভিন্ন ধর্মের মানুষরা আসে। তা আমার কাছে প্রথম দিকে জিনিসটা অনেক খারাপ লাগছে, যেহেতু আমি আরব দেশে থেকে তখন আমি তো একদম দাড়ি রাখতাম, পেট পর্যন্ত দাড়ি রাখতাম, এবং সম্পূর্ণ দিনই পথে চলাফেরা করতাম, দিনের পথে চলতাম, ইসলামের পথে চলতাম, নামাজ কালাম পড়তাম, এরকম একটা অবস্থার মধ্যে। তো এরপরে হলো কি, আমি আমার আম্মুর কবরটাকে যখন মাজার করে ফেলা, আমি ওখানে যাইতাম, মাঝে মাঝে যাইতাম, গিয়ে বলতাম যে এটা তো একটা মানুষের কবর। মানে সব ধর্মের মানুষরাই আসতো, শুধু যে মুসলিম আসতো তা না, হিন্দু বা বিভিন্ন ধর্মের মানুষরা এসে এই কবরের কাছে সেজদা দিত। তো এইটা আমার কাছে তখন ভালো লাগতো না, যেখানে সেজদা দিয়ে রাখতো, খারাপ লাগতো। আমি আস্তে আস্তে এটা ভাঙার জন্য চেষ্টা করি, যেন এটা এখানে থাকা ঠিক হবে না, এটা ভেঙে ফেলি। এই কবরটা এখানে থাকলে একটু মানে মাজারের মতো থাকলে আমার আম্মুর আত্মায় কষ্ট পাবে, এটা ভাঙার জন্য চেষ্টা করি। কিন্তু না, মানুষ আমি যত ভাঙতে চাই, মানুষ আরও তত এটার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এবং আমি একটা সময় প্রশাসনের আশ্রয় পর্যন্ত নেই, প্রশাসনকে বিষয়টা জানাই, এবং প্রশাসনকে জানাইলে পরেও প্রশাসনও জিনিসটাকে ওভাবে দেখে না। মানে তারাও দেখে না, তারাও দেখে না, এরকম অবস্থায় তারা যায়, যে মানুষকে বাধা দেয়, এবং বাধা দিয়ে চলে আসলে পরে আবার মানুষ এদিক সেদিক থেকে আবারও মানুষের জায়গাটার মধ্যে আসে, দেন এসে আবারও মানুষ এখানে জিকির আজকার করে বা এগুলা করে।
তো এরপরে আমি পুনরায় আবারও চলে আসছি, এই মানে কয়েকদিন ইয়ে থেকে আমি আবারও সৌদি আরবে চলে আসি। এইবার আসার পরে একদিন রাতের বেলায় আপনার মানে সৌদির সময় মানে শুক্রবারে আমি স্বপ্ন দেখি আমার মা মানে মায়ের চেহারাটা যতটুকু আমার মনে আছে ঠিক ততটুকু দেখি যে চারদিকে ঢোল পিটাইতে আছে, বাদ্য বাজাইতে আছে, আমার আম্মা কানে হাত দিয়ে আছে, মানে আম্মু কানে হাত দিয়ে আছে এবং চারদিকে ঢোল বাদ্য পিটাইতে আছে, এরকম একটা অবস্থা। আম্মু কানে হাত দিয়েছে, আমারে বলতেছে যে লোকগুলোর একটু তাড়াইয়া দে, তো লোকগুলোর একটু তাড়াইয়া দে। মানে শুক্রবার আমি স্বপ্নটা দেখি এবং ওর পরের দিন আমার হঠাৎ মনে হলো যে আমি কিন্তু এর মাঝে দীর্ঘদিন আবার আম্মুর কবরের কোনো খবর নেই আম্মুর কবরের কোনো খবর নেই দীর্ঘদিন আমি এখানে ব্যস্ত ছিলাম আমার কাজ নিয়ে। এরকম খবরটা পাওয়ার পরে আমি মানে স্বপ্নটা দেখার পর আমি তখন আমার যে ভাই আছে ওনার সাথে যোগাযোগ করলাম যে কী অবস্থা ওখানকার। উনি বলতেছে যে ওইখানে নাকি তারা একটা মাজার মানে ইয়ে করবে, উরুস শরীফ করবে। এখন উরুসের জন্য এই মানে ডোল পিটে পিটে টাকা কালেকশন করে, মানে বিষয়টা খেয়াল করেন, ডোল পিটে পিটে কবরের সামনে টাকা কালেকশন করে উরুসের জন্য। তো এবার তখন বিষয়টা অনেকটা আমার মানে অনেক বেশি খারাপ লেগে গেল আর কি, যে এটি কীভাবে সম্ভব, মানে ডোল পিটে কীভাবে মানুষ আনবে এনে এইখানে ওরা এটা করতেছে। মানে আমার তখন বিষয়টা খুবই খারাপ লাগলো, যেহেতু আমি স্বপ্নও দেখছি। আমি এরপরে পুনরায় আবার ওই মাজারের কাছে যাই এবং মাজারে গিয়ে তখন আমি কঠিনভাবে প্রশাসনের আশ্রয় নিয়ে আমি পুরোটা মাজার মানে সম্পূর্ণ মাজারটাকে ভেঙে দিয়ে একটা ছোট্ট কবরের মতো করে রাখি, শুধু একটা ছোট কবর, এবং কবর করে রেখে আমি এটা পাহারা দিচ্ছি। আমি আর সৌদিতে যাচ্ছি না, আমি আবার সৌদিতে ওই ভাইয়ের সহযোগিতায় কিছু ব্যবসা বাণিজ্য শুরু করি। তো এরপরে আমি আর সৌদিতে যাই না, সৌদিতে না গিয়ে আমি এখানেই বসে আছি, কারণ আমার আম্মুর কবরের কাছে যাতে আর কোনো মাজার আসতে না পারে, আর কোনো মানুষ আসতে না পারে, আমি ওই কবরটা তখন পাহারা দিচ্ছি, ওইখানেই পড়ে আছি। বাট ওখানকার লোকেরা কিন্তু আমাকে কেউ ওভাবে চিনে না, আমি কি করি বা আমার ব্যবসা, আমি যে সৌদি আরবের বা রিচ পার্সন এরকমভাবেই কিন্তু আমি চলাফেরা করতাম না। আমি খুবই নর্মাল পোশাক পরে ওখানে যাইতাম, খুবই নর্মাল একটা পোশাক পরে যাইতাম এবং ওইখানে গিয়ে আমি ওভাবেই থাকতাম ওই জায়গাটার মধ্যে। বাট ওই এমনি মানে নর্মাল চলাফেরা করতাম। পরে একদিন হলো কি ভাই, আল্লাহ সাক্ষী, আমি মাজারে মানে আমার আম্মুর কবরের জিয়ারত করলাম বিকালবেলা আসরের নামাজের পরে, এবং জিয়ারত শেষে আমি তখন বেরোবো এমন সময় আমি কিন্তু এটাতে কাউরে ঢুকতে দিই না, মানে মাজারটার ভিতরে আমি কাউরে ঢুকতে দিই না, ওখানে আমি সিকিউরিটি রেখে দিয়েছি যাতে পাহারা দেয়, যাতে মানুষ আসতে না পারে এই জন্য। এমন সময় একজন ভদ্রলোক আসলো এবং এসে আমারে বলে যে আপনি নাকি মাজারটার দায়িত্বে আছেন, আমারে বলে। আমি বললাম না, এটা তো কোনো মাজার না। পরে বলে যে না, আপনাকে বললে নাকি একটু ভিতরে ঢুকতে পারবো, ওই লোকটা আমারে বলতেছে। আমি তখন বললাম তা ভিতরে ঢুকবেন, কেন ঢুকবেন? পরে বলতেছে আমার মেয়েটা তো অন্ধ, চোখে দেখে না, এবং অনেকেই বললো যে মাজারের কাছে আসলে নাকি অনেকের অনেক মনের বাসনা পূরণ হয়, এবং এই জন্য আমি একটু মাজারের ভিতরে আমার মেয়েটাকে নিতে চাই, এটা আমাকে বললো। মেয়েটাও বোরকা পরা অবস্থায় আছে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে নিয়ে যান, কিন্তু মাজারে কোনো সেজদা দেওয়া যাবে না, জাস্ট মাজারে তো কোনো কিছু চাওয়া যায় না, এরপর আপনার জিয়ারাতের উদ্দেশ্যে আসছেন, জাস্ট জিয়ারাত করে চলে যাবেন, এটা বলছে। এনারা ভিতরে ঢুকলে আমি তখন আমার জুতাগুলো পরতেছি, এমন সময় আমি হঠাৎ করে ভাই তাকায় দেখি যে মেয়েটাকে অন্ধ বলে ভিতরে ঢুকাইলো, এই মেয়েটা বোরকার মুখোশটাগুলো যখন বেরোলো, এই মেয়েটার চেহারা অবিকল হরিণের মতো। আমার যে লন্ডনের অরিন যে মারা যায়, এবং অবিকল মনে হলো যেন অরিন। আমি দেখে তো প্রথমে মানে একটু মানে হয়ে গেলাম যে কী ব্যাপার অরিন এখানে, মানে একটু মানে প্রথমে তো ভয় পেয়ে গেলাম যে কী ব্যাপার অরিন। পরে আমি ওই লোকটার দেখে আমি একটু দাঁড়ো করে বলতেছি যে আপনার মেয়ের নাম কি? বলে আমার মেয়ে, ওর নাম আখি। আমি বললাম আখি, এই আপনার মেয়ে? বলে হ্যাঁ আমার মেয়ে। মানে তখন আমি মানে জাস্ট আমার চোখকে বিশ্বাস করতে পারতেছি না যে মানুষ কীভাবে মানুষের মতো এভাবে অবিকল হতে পারে। আমি বলে আপনার মেয়ে চোখে দেখে না? বলে না, ওভাবেই চোখে দেখে না, মানে আর ওর প্রচণ্ড রকমের মাথা ব্যথা থাকে, সবসময় মাথা ব্যথা করে এবং মাথা ব্যথার জন্য দাঁড়াতে পারে না। পরে আমি বললাম যে আপনার বাসা কোথায়? পরে আমাকে বললো যে ওই দিকে। তো তখন কিন্তু আমার বাংলাদেশেও গাড়ি ছিল, আমি বাংলাদেশেও একটা মানে আপনার বাড়ি কিনি। তো কেনার পর ওইটা আমি ওভাবে ইউজ করি না, মানে ভাড়া দিয়ে রাখছে, ওভাবে ইউজ করা হয় না। এইখান থেকে আমি তখন এই লোকের সাথে তার বাসা পর্যন্ত গেলাম, মানে এমনিই গেলাম যে ওনার বাসা পর্যন্ত। অনেক সুন্দর, কিন্তু মেয়েটা অনেক সুন্দর। বাসায় যাওয়ার পরে এই লোকটা তখন আমি তো বাসায় গেছি, সে একটু নার্ভাস হয়ে গেল যে আমাকে চিনে না জানে না, আমি হঠাৎ করে ওনার বাসাতে কেন আসলাম। পরে খাওয়া দাওয়ার আয়োজন, মানে আমি যাওয়ার পরে নাস্তার আয়োজন করছি, অ্যান্ড মেয়েটাই তখন এরকম করে পাশে বসে আছে। আমি তো মেয়ের মুখের দিকে তাকায় আছি, মানে আমি ওর মুখ থেকে মানে ওর এই মেয়ের মানে মুখ থেকে আমি আমার চোখ সরাইতে পারতেছি না, এত পরিমাণে সুন্দর। পরে হইল কি, আমি লোকটারে বলতেছি যে আপনার মেয়েরই বিয়ে দিছেন? বলে না, অনেক ভালো ভালো বিয়ের প্রপোজালে আসে, বাট আমি আসলে ওভাবে বিয়ে দেই না। তো আমি বললাম তো অন্ধ, এরপরেও ভালো প্রস্তাব আসে? বলে হ্যাঁ, আমাদের মাধ্যমে যে ধরনের প্রস্তাব আসে ওই ধরনের প্রস্তাব আর কি, আমাদের ফ্যামিলি অনুযায়ী। আপনি কি করেন আমারে বলে। আমি তখন ওনার কাছে আমার পরিচয় দিই না, আমি বললাম দেখেন আমি কিছুই করি না,
আমি হচ্ছে এমনিই আপনাদের মতোই মাজার জিয়ারত করতে গেছিলাম, এভাবেই বলতেছে কিন্তু যে ওনারা কি বলে শুনি। তো ওই সময় যেহেতু আমি ওখানে বসে আছি, সেই এলাকারই মনে হয় উনি একজন আপনার গণ্যমান্য লোক হবে আর কি। এলাকায় হয় না যে কিছু মেম্বার টাইপের বা অথবা সর্দার টাইপের, এই টাইপের একজন লোক তখন আসছে। আসার পরে আমি তখন মেয়ের বাবারে বললাম যে মেয়েটা তো, আমি ওনারা এভাবেই ডিরেক্টলি বলতেছে আপনার মেয়েটাকে কি আমার কাছে বিয়ে দিবেন, এমনিই বলতেছি, মানে হাসি ঠাট্টা করে বলতেছি। এবং এইটা বলাতে উনি খুব রাগ করে ফেলে, লোকটা খুব রাগ করে ফেলে এবং রাগ করে আমার দিকে একটু মানে অন্যভাবে তাকায়, একটু ভয়ঙ্কর নজরে তাকায়। তো ভয়ঙ্কর নজরে তাকানোর পরে আমি একটু মানে হয়ে গেলাম যে এটা আমাকে এভাবে কেন তাকাচ্ছে। আমি তো ওনার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছি, আমি তো ওনার মেয়ের মেরে ফেলার কথা বলি নাই, তা আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন। পরে আমি বললাম কাকা আপনি কি রাগ করছেন। এটা বলার পরে ওই যিনি মাতবর টাইপের ছিলেন ঘরে, উনি আমার বলে ভাই বাইরন তো যান, এখান থেকে যান। এমন করে বলতেছে, কী রে ভাই, আমি দিলাম বিয়ের প্রস্তাব, বাট আমাকে এভাবে বের করে দিবে কেন। বলে আপনি এখান থেকে বেরোন, আপনি এখান থেকে যান। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি একটু বসি, কী হয়েছে আমি একটু জানি, কেন আপনারা আমাকে এভাবে বের করে দিচ্ছেন। মানে আমি তো বিয়ের প্রস্তাব দিচ্ছি, আমি তো বলে আপনাদের মতো লোকদেরকে চেনা আছে মিয়া, আপনারা যে কি এটা চেনা আছে। তখনও কিন্তু আমি জানি না ঘটনা কি। পরে আমি মেম্বার সাহেবকে বলতেছি যে কি মানে আমার ডিমেন্ড কি, মানে আপনারা কেন বিয়ে দিবেন না, আপনাদের কারণ কি। বলে ওরে বিয়ে করতে হলে 50 লাখ টাকা লাগবে। ওই মানে ওখানে যে লোকটা আছে মাতবর টাইপের, উনি বলতেছে। আমি বললাম 50 লাখ টাকা লাগবে। বলে হ্যাঁ। আমি বললাম কেন 50 লাখ লাগবে। বলে আমরা দিব, মেয়ে বিয়ে দিব 50 লাখ টাকায়, আপনি করবেন। আমি বললাম হ্যাঁ করবো, মানে ওই কথার মধ্যে আমি বললাম হ্যাঁ করবো। বলে কি বলেন করবেন, নগদ দিতে হবে। আমি বললাম হ্যাঁ নগদ দিব। বলে কালকে চলে আসেন টাকা নিয়ে যান। এই কথা বললাম, আমার বের করে দিল। মানে এরকমই কিন্তু ওনার কথাগুলো ঠিক এরকমই হচ্ছে। পরে বের করে দিল, বের করে দেওয়ার পরে আমি সাথে সাথে হচ্ছে এখান থেকে বেরোইছি। বেরোয়ে অনেক বাড়িঘরগুলো নিলাম, নিয়ে আমি নানা ভাইরে ফোন দিলাম। আমি কিন্তু এমনি নানা ভাইয়ের সাথে কথা বলি না, ইদানিং হয়তো 1-2 মিনিট কথা বলি। আমি বললাম যে না গতকালকে আগামীকালকে আপনি একটু আসেন, বিকালবেলা আমি ওই বাড়িতে যাব। এবং যাওয়ার সময় আমি হাতে করেই 50 লাখ টাকা নিয়ে গেছি। আমার ব্যাংক থেকে আমি টাকা উঠে এবং এটা ব্যাগে করে 50 লাখ টাকা আপনার একদম হাতে করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার নানা বাড়ি তখন আনছে, আনার পরে এবং গেছি ওই লোকটার, আমি বললাম যে ওই লোকটার ডাক দেন। ওই লোকটাকে ডাক দেওয়া হয়েছে। হয়ে যাওয়ার পরে আমার নানা ভাই আমার বলতেছে তুই কি পাগল হয়ে গেলি নাকি, কি তুই এই মেয়েরা 50 লাখ টাকা কাবিনে বিয়ে করবি। আমি নানা ভাইরই বলছি যে বিয়ে করবো। নানা ভাই আমার বলতেছে তুই তো তোর মায়ের মতো পাগল, তোর মায়ের মাথায়ও কিছু ছিল না এবং তোর মাথায়ও কিছু নাই, আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস। আমি বললাম না পাগল হয়ে যায়নি, আমি ওর বিয়ে করবো, কথা সোজা। এবার লোকটা আসার পর আমি বললাম দেখেন এখানে 50 লাখ আছে, আপনারা টাকাটা গুনে নেন। পরে ওনারা বলে কি বলেন এখানে 50 লাখ আছে। পরে চেন খুলে দেখতেছে সব আপনার টাকা। পরে আমার নানা ভাই বলতেছে উনি কে। আমি বললাম যে এটা আমার নানা ভাই। পরে বলে আমার নানা ভাই তখন বললো যে আমার বাড়ি সিলেটে এবং এখানে যেই যার কবর দেখতেছেন ওটা আমার মেয়ের কবর, ওর নাম আনোয়ারা, এটা আমার মেয়ে, আর এটা হচ্ছে আমার নাতি। এবার তারা আমার টাকা ফিরিয়ে দিতেছে না, তারা এমনি বিয়ে দিবে তাদের মেয়েকে। আমি বললাম যে না, টাকা যেহেতু আমি দিয়েছি, আমি সৌদির আইন মানি, আমি সৌদি আরবে অনেক বছর যাবৎ ছিলাম এবং আমি স্টিল এখন সৌদি আরবে আছি, তো আমি আপনার মেয়েকে বিয়ে করবো এবং এই টাকা দিয়ে আমি বিয়ে করব, এটা আমি আপনাকে দিলাম। এবং ঠিকই আমিও 50 লক্ষ টাকা কাবিনি এবং নগদ দিয়ে আমি ওইখানেই হচ্ছে আপনার আপনার আখিরে বিয়ে করি। তো সবাই তখন অবাক হয়ে গেল এবং আমার এই বিয়েতে পুরো এলাকার যত মানুষ ছিল, আমার কাছে মনে হয় কোনো মানুষ বাদ ছিল না, সব মানুষের বিয়েতে অ্যাটেন্ড হয়েছে, উপস্থিত হয়েছে। যে আপনার অন্ধ প্রতিবন্ধী মেয়েরে 50 লক্ষ টাকা কাবিনে বিয়ে করতেছে লন্ডন প্রবাসী, মানে এইটা পুরো এলাকাতে ছড়াই গেছে। এবং আমার বিয়েতে আমার কাছে মনে হয় যে কত যে লোক আসছে, কত যে মানুষ আসছে শুধু আমাকে দেখার জন্য, তা বলার মতো না। যাই হোক, আমি ওখান থেকে আখিরে বিয়ে করি এবং আখিকে বিয়ে করার পরে আমি তখন আখিকে নিয়ে আল্লাহর রহমতে বাংলাদেশ থেকে পরে আমি ওরে ঠিকঠাক করি, একটু ভালো মতো চেয়ার করি, আপনার ডাক্তার দেখে, এবং সেখান থেকে আমি ওকে নিয়ে সৌদি আরবে আসি। এবং সৌদি আরবে আসার পরে ওর বাবা মা, আমি চাচ্ছিলাম ওর বাবা মাকে নিয়ে আসার জন্য, কিন্তু ওর বাবা মা আসে না। তারা হচ্ছে ওইখানে আপনার দিচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, এটা না বললে হয়তো অনেকেই বুঝবে না। আখির কিন্তু এর আগে একটা বিয়ে হয়, এটা কিন্তু আমি জানতাম না। এবং বিয়েটা ঠিকই এইরকমই আমার মতোই একটা লোকে করে, মানে ওকে অন্ধ দেখে এবং অন্ধ দেখার পরে ওর প্রতি সিম্প্রীতি জাগে, মায়া জাগে। ওর বাপ মারে বলে যে আপনার অন্ধ মেয়েটার আমি বিয়ে করতে চাই। এই কথা বলে চিটগংয়েরই একটা লোক শহরে থাকে এবং সেই লোকে অরিনকে বিয়ে করে। এই লোকে বলছে তার বউ নেই, বাচ্চা নেই, কিছু নেই, এইভাবে অরিনকে বিয়ে করে, অন্ধ দেখা মায়া লাগে বিয়ে করে। এবং বিয়ে করার পরে লোকটা তখন অরিনের সাথে প্রতারণা করে এবং অরিনকে মানে বিয়ে করার পরে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, দেন অনেক দিন থাকে, এরপর লোকটা ভাইকে চলে যায়, পালাইয়া চলে যায়। এখন আমি যে তাদের বাসায় গেছিলাম, তারা মনে করছে যে আমি ওই রকমই একটা লোক, যেহেতু অরিন দেখতে সুন্দর ছিল, সুন্দরী মেয়ে অন্ধ, আমি তারা ইউজ করবো, ছেড়ে দিব, এইরকম এটা মনে করেই ওই এলাকার যে মাতবার ছিল তিনি এবং অরিনের বাবা আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। বিষয়টা আমি ওই সময় বুঝি নাই। এবং যখন আমার সাথে আমার নানা ভাই গেলো, আমি গেলাম, তখন তারা বিষয়টা বলছে যে মেয়ের তো এর আগে একটা বিয়ে হয়েছে, এরকম। তা আমার কাছে আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো অভিমান নাই, আমি বিয়ে করতে চাই।
পরে বিয়ে করলাম, করার পর আমি তাকে সৌদি আরবে আনলাম। আনার পরে ও ভাই এত পরিমাণের মানে আমি আমার লাইফে অনেক ফরেজগার মহিলা দেখেছি, কিন্তু আমার ওয়াইফের মতো ফরেজগার মহিলা আমি দেখি নাই। ওই 5 ওয়াক্ত নামাজ, রোজা, আপনার মানে হজ, মানে সব কিছু এত ভালোভাবে করে। আমি ওরই পাইয়া বা ওরই বিয়ে করে আমার কাছে মনে হচ্ছে যেন আমি পৃথিবীতে আসমানের চাঁদ পেয়ে গেছি। এবং যেটা আপনি শুনলে এখন অবাক হয়ে যাবেন, আপনি বিশ্বাস করবেন না, আমার আল্লাহ সাক্ষী, আমি স্টিল এই মুহূর্তে সৌদি আরবে আছি, রমজান মাস চলতেছে, আমার ওয়াইফ এখন অনেক দেখতে পায় আগের থেকেও। আগে যেরকম ও মানে একদম খুবই কম দেখতে পাইতো, মানে টোটালি ধরেন 100%-এর মধ্যে 2% দেখতে পাইতো আগে, আর এখনও 100-এ প্রায় 50%-এরও বেশি দেখতে পায়। এখনও সবই দেখতে পায়, এক কথা বলতে গেলে ওর অন্ধত্ব কেটে গেছে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দোয়ায়, আল্লাহ তালার মেহেরবানিতে আমি এখন এই মুহূর্তে ওকে নিয়ে এতটাই ভালো আছি যে আমার আল্লাহর কাছে আর কোনো কিছুই চাওয়া নাই। আমার বউ আমরা সৌদি আরবে থাকি আজকে বহু বছর ধরে। আমি সৌদি আরবে ব্যবসা বাণিজ্য করি, আর আমি আপনার ইতালিতে, আপনার কানাডাতেও যাই নাই, আর লন্ডনেও যাই নাই, সৌদি আরবেই থেকে গেছি। এবং আপনাদের অশেষ মেহরবানিতে আমার 3টা কন্যা সন্তান আছে, মানে আমার 3টা মেয়ে আছে। তো আমার মেয়েগুলো সৌদি আরবে বড় হচ্ছে, ওদেরকে আমি ওভাবে বড় করেছি। আমার নানা নানিকে আনছি, আমার হজ করাইছি, আমার আব্বুরেও এনেছি, আমার সৎমাকেও এনেছি, ওনাদেরকে আমি সৌদি আরবে হজ করে নিয়ে গেছি। আমার সৎ ভাই বোন আছে, ওনাদেরকে বিয়ে শাদী দিছি, চাকরি বাকরি দিয়ে দিছি, মানে সবাইকে ভালো অবস্থান করে দিয়েছি। তো এখন বড় কথা হচ্ছে যে ও যতবার মানে আমার পরিবারের মানুষগুলো যতবারই আসে এখানে, ও মানে আমার পরিবারের মানুষকেও খুব ভালোবাসে, আমার আব্বাকে, আমার সৎমাকে, সৎ ভাই বোন সবার ভিতর ভালোবাসা। তো আপনাকে কীভাবে পেলাম এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ও তো বেশিক্ষণ মোবাইলের দিকে তাকায় থাকতে পারে না। ওকে আমি যে মেডিসিনগুলো খাওয়াই, যেখানে ডাক্তার দেখে, ইনারাও বলে যে মানে লং টাইম ধরে যাতে মোবাইল না দেখে, মোবাইল থেকে একটু দূরে রাখবেন, মোবাইল যাতে না দেখে। তা আমি ও আমার সবসময় বলে যে তুমি কি এমন কোনো অনুষ্ঠান পাও না যেটা আমি না দেখে শুনতে পারবো? তো আমি তখন কী করলাম যে ওইখানে আমি তখন আস্তে আস্তে করে খুঁজতেছি যে কী এমন অনুষ্ঠান দেওয়া যায় যেটা আপনার মানে না দেখে শুধু শোনা যায়। পরে আমি ওয়াজ পাইতাম, ওয়াজ শুনতাম, এবং ওয়াজ শুনতে শুনতে একদিন আপনার একটা গল্প পাইলাম। পরে আমি ওরা একটা গল্প শোনালাম, আমিও শুনলাম, পরে ভালো লাগলো, এবং ওখান থেকেও আপনার গল্প খুব পছন্দ করি। যেহেতু চোখে দেখে, মানে চোখে একটু কম দেখে, এই জন্য আপনার গল্পগুলো অলওয়েজে শুনে। সেখান থেকে আমাকে সবসময় বলে যে মৃদুল, তোমার জীবনের গল্পটা তো অনেক সুন্দর, তুমি ওনার কাছে তোমার গল্পটা বলো। তো শুধুমাত্র আমার বউয়ের রিকোয়েস্টে আমি আপনাকে আমার গল্পটা বললাম, এবং আমার গল্প আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি কমেন্টে লিখবেন, এবং অবশ্যই যদি পারেন আমার গল্পটা আপনি রেকর্ড করবেন, আর আমার বউয়ের জন্য দোয়া করবেন। আমরা আপনার জন্য দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে সুস্থ এবং ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত সিলেটের ভাই মৃদুলের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। আমি জানি আপনারা অনেকেই বলবেন যে ভাই গল্পটা ভীষণ এলোমেলো ছিল। আসলে ওনার লাইফটাই এলোমেলো। আমি শুনেছিলাম যে মানুষ প্রথমে সৌদি যায়, ওখান থেকে মানুষ বড় দেশে যায়, কিন্তু তিনি আপনার লন্ডন থেকে কানাডা থেকে উনি সৌদি আরব, এবং সৌদি আরব উনি স্থায়ী হয়ে গেছে। তো সৌদি আরব আল্লাহর খুব পবিত্র একটা জায়গা। যারা ওইখানে যায় বা যারা ওইখানে থাকে তারা জানে। আমি এরকম লোকও দেখেছি, আমার নিজের চোখে দেখা, সৌদি আরবে হজ করতে গিয়ে আর আসে নাই, এবং সৌদি আরবে হজ করতে গিয়ে আর বাংলাদেশে আসে নাই। কোটি টাকার মালিক, এই চিটংয়েরই ঘটনা। চিটংয়েরই এক খান সাহেব, উনি হজ করতে গেছে এবং এরপর উনি আর আসে নাই, এবং ওখানে মারা গেছে, এবং ওখানে ওনাকে দাফন করা হয়েছে। ওনার ছেলেমেয়েরা প্রতি বছর গিয়ে ওনার কবর জিয়ারত করে সৌদিতে। তো এখন হচ্ছে মৃদুল ভাই যেভাবেই হোক, যে করেই হোক, তার জীবনে এখন যে সময়টাতে, এই সময়টাতে উনি এত ভালো আছে যা বলার মতো না। আমার সাথে কথা হলো, তিনি অত্যাধিক ভালো আছে, এবং আল্লাহ ওনাকে ভালো রেখেছে। তো আল্লাহ চাইলে মানুষকে কী না করতে পারে, এটাই তার জ্বলন্ত প্রমাণ। আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন। দেখেন, এই মৃদুল ভাইয়ের কিছুই ছিল না। একজন হোটেলের পিছনে, মানে হোটেলের পিছনে বসে প্লেট পরিষ্কার করতো। আপনি বুঝেন তো, মানে প্লেট মাজা একটা ছেলে, সেই থেকে লন্ডনে যাওয়া, লন্ডনে গিয়েও একটা মাফিয়া মহিলার হাতে পড়া, সেখান থেকে আরেকটা ভালো মেয়ে সঙ্গ পাওয়া, সেই মেয়েটাকে বিয়ে করা, কানাডায় যাওয়া, এবং বর্তমানে সৌদিতে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়িক হওয়া, সবই তার নীলা খেলা। তার উপরে বিশ্বাস রাখলে আপনি হারবেন না। বিশ্বাসটা শুধু তার উপরেই রাখুন, এবং তিনিই আপনাকে শেষ পর্যন্ত আপনার সাথে থাকবে। এটাই সত্য, আর এটাই বাস্তব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।